যদিও দ্বিজেন্দ্রানন্দ মহারাজ ভক্তরা অনেকে এসেছেন, যেটা আমেরিকার বেদান্ত সোসাইটি এবং অন্য জিনিস সম্বন্ধে বলতে যাচ্ছি, এটা নিশ্চয়ই সেই দেশের সম্পর্কে আংশিক মাত্র একটা ছবি দেবে, কারণ সেই দেশে 1.5 মাস মাত্র ছিলাম। কিসের জন্য আমরা এই দেশে যাচ্ছি বা মানুষের কাছে আমেরিকার দেশটা কিসের জন্য আকর্ষণ? তো নিঃসন্দেহে একটা কথা, যে সেটা বরাবর অন্তত শেষ 1 শতাব্দী ধরে দ্বিতীয় মহাযুদ্ধের পর আমেরিকা বিশ্বের ক্রমে সর্বপ্রধান দেশ বলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল। সেটার বড় কারণ তারা নানা দেশ থেকে প্রতিভাকে স্বাগত জানিয়েছে। ভারতবর্ষ, চায়না, মেক্সিকো, ব্ল্যাকস মানে নিগ্রো যারা, মধ্যপ্রাচ্য যারা, নানা দেশের মানুষ সেখানে আছে। মানে এর আগে আমি ইংল্যান্ডে গেছি 2 বার, কিন্তু এত নানা বর্ণের মানুষ, নানা জাতির মানুষ ওখানে দেখিনি কিন্তু। অথচ ইংল্যান্ড কিন্তু বহুদিন ধরে অনেকগুলো জায়গায় সাম্রাজ্য বিস্তার করেছিল। সেখানে বরঞ্চ মাল্টিরেশিয়াল অর্থাৎ নানা দেশের মানুষ বেশি থাকা আরো স্বাভাবিক ছিল। সেখানে আছে, কিন্তু এত বহুত্ব আমেরিকার মতো দেখিনি। এটা অন্যতম কারণ, কিন্তু আমেরিকা আজকে একটা বড় জায়গায় এসেছে। নিশ্চয়ই আমেরিকার ঘাড়ের কাছে আরো কিছু দেশ আছে যারা বিশ্বাস করছে, যার অন্যতম চায়না। এবং আমরা ভারতীয় হিসেবে নিশ্চয়ই আজকে গর্ব করে বলা যাবে যে ভারতবাসীরা আমেরিকাতে খুব প্রধান জায়গা নিয়ে আছে। স্বামী বিবেকানন্দ যখন ভারতবর্ষের থেকে গিয়েছিলেন সেখানে তাকে অত্যন্ত পরিশ্রম করতে হয়েছিল, কারণ তার বলাটা, নিজেকে উপস্থাপনা একেবারে সম্পূর্ণত সাদা চামড়ার মানুষের কাছে করতে হয়েছিল। কিন্তু এখন অবস্থা অনেকটা পাল্টেছে। এখন আমরা যেসব বক্তৃতা সভায় গেছি, গতদিনেও বলেছিলাম, সেখানে ভারতীয়দের সংখ্যা যথেষ্ট। এবং একটা বড় জিনিস সেটা, ভারতীয়রা যারা আমেরিকাতে যাচ্ছে তারা বেশ পড়াশোনা এখানে অনেকখানি সেরে তারপর যাচ্ছে। সুতরাং আমেরিকাতে যারা অবস্থান করছে ভারতীয়রা, তারা বেশ শিক্ষাটা উঁচু করে ভালো চাকরি বাকরিতে আছে। এবং সে দেশেতেও ওদের মনে আছে, ওদের মনে থাকতে পারে, কয়েকদিন আগে বার্কলে সেন্টার থেকে স্বামীজি এসেছিলেন, মনে আসবে, উনিও বলেছিলেন কথাটা, এবং কথাটা সত্যি বলে বুঝতে পারলাম যে যেগুলো বড় বড় কম্পিউটার কোম্পানি আছে, সিলিকন ভ্যালি যেটা বলে, বেশ গাল ভরা নাম। এই সিলিকন ভ্যালি মানে আমি যাওয়ার আগে ভেবেছিলাম নিশ্চয়ই বিরাট গর্তের মতো ভ্যালি দেখতে পাবো, সেরকম না, কিন্তু জায়গাটা খুব সুন্দর আসলে। আর সেখানে কম্পিউটার কোম্পানিগুলোর হেডকোয়ার্টার্স অনেকগুলো পরপর আছে। এই যে সান ফ্রান্সিসকো পশ্চিম উপকূল, এখানেই পরে সিলিকন ভ্যালি, যার মধ্যে একটা জায়গা হচ্ছে স্যান হোসে, ইংরেজিতে আমরা লিখি SANJOSE, কিন্তু যেহেতু সেখানে স্প্যানিশ বা মেক্সিকান অনেক, এই উচ্চারণটা হোসে হয়ে যায়, যেটা এই উচ্চারণ হয়ে থাকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এখানে সব কটা সিলিকন ভ্যালির কোম্পানিগুলো আছে। সৌভাগ্যক্রমে আমাদের বার্কলে বেদান্ত কেন্দ্রের একটা শাখা এখানে আছে। টেকনিক্যালি সেটা বেদান্ত হাউস বলে, এই স্যান হোসে, সেখানেও আমি বলার সুযোগ পেয়েছিলাম। আমি সেটাতে পরে যাচ্ছি, কারণ ভারতীয়দের যেহেতু এই ব্যাপারে ইন্টারেস্ট আছে আজকে। আর এই ক্যালিফোর্নিয়া বা এই সিলিকন ভ্যালিতে কিন্তু আজকে বিশ্বের খুব বড় একজন মানুষ আছে, তিনি হচ্ছেন এলন মাস্ক, যিনি টেসলা কোম্পানির এখন মালিক। টেসলা কোম্পানি পৃথিবীতে এই ইলেকট্রিক গাড়ি একটু বেশি সংখ্যায় আনে, এখন আমাদের দেশে আসতে শুরু করেছে। কিন্তু আমি অনেকগুলো রাজ্যে গেলাম, সবচেয়ে বেশি ইলেকট্রিক গাড়ির চল দেখলাম ক্যালিফোর্নিয়ায়। ইলেকট্রিক গাড়ির সুবিধা কি, আমাদের দেশে আসছে, প্রাথমিক খরচটা অনেক বেশি হয়, কিন্তু সেটা সংরক্ষণ করে পরিবেশকে, পরিবেশ দূষণ কম করে, ইলেকট্রিসিটি সেটা চলে। কিন্তু এটার জন্য কতগুলো প্রারম্ভিক জিনিস দরকার হয়, যেমন সেখানে ভালো করে চার্জের মেশিন দরকার হয়। আমাদের ভক্তদের মধ্যে একজন
গোপাল নন্দী তিনি ইলেকট্রিক গাড়ি কিনেছেন। সে গাড়ির সঙ্গে সঙ্গে কিন্তু ইলেকট্রিক চার্জের বাড়িতে বসানো হয়েছে, কোম্পানি থেকে বসিয়েছে। কিন্তু রাস্তার মাঝে যদি ফিরিয়ে যায় তখন কি হবে? কিন্তু ইলেকট্রিক স্টেশন রাস্তার মাঝখানেও থাকতে হবে। যেমন মনে আছে আমার গাড়িতে করে আমরা কদিন আগে বেলুড়ে গিয়েছিলাম, মাঝখানে বহরমপুরে অনেকক্ষণ থামতে হয়েছিল চার্জ করার জন্য। কিন্তু সুবিধা অনেক আছে, রেকারিং কস্ট যেটা তেলের খরচটা অনেক কমে যায়। এই বড় খরচগুলো সাশ্রয় হয়, পরিবেশ দূষণ কম হয়। তা আমরা একটু গোড়ার দিক থেকে বলি, তারা ধরতে সুবিধা হয়। আমরা রওনা হয়েছিলাম এখান থেকে 8ই এপ্রিল। বেশ ভালো লেগেছিল, মহারাজরা অনেকে দাঁড়িয়েছিলেন, ছাত্ররা একটু জেনে গিয়েছিল যাবো বলে। একটু বিদায়ের মতো একটা উপায় সেখানে পেয়েছিলাম। মনে ভাবছি ফিরে তো আসলে আমার ঠিক করে ভালো করে সবাই মিলে এরকম উপায় দিয়ে দিল। তা সৌভাগ্য ফিরে এসেছি অবশ্য। তো সবার শুভেচ্ছাটা সঙ্গে ছিল, এটা বলবো নিশ্চয়ই। এখান থেকে এমিরেটস ফ্লাইট ধরে গিয়েছিলাম। এই এমিরেটসটা হচ্ছে দুবাইয়ের প্লেন, দুবাইয়ের কোম্পানি, পৃথিবীর মধ্যে অন্যতম বড় এয়ারলাইন্স এমিরেটস। এই এমিরেটসটার হেডকোয়ার্টার হচ্ছে দুবাইয়ে। যারা গেছে অনেকেই জানে, দুবাই, আবুধাবি, এগুলো পৃথিবীতে নাম করেছে জায়গাগুলো। এই অয়েল বুম আসার পর থেকে 1974-এ আরব দেশগুলো তারা নিজেদের মধ্যে একটা ইংরেজিতে কার্টেল বলে ইকোনমিক্সে, অর্থাৎ তারা বুঝতে পারে যে তেলের ওপরে তাদের একটা অধিকার আছে। নিজেদের মধ্যে যাতে কম্পিটিশন না হয়, প্রতিযোগিতা না হয়, এই জন্য তারা কার্টেল, অর্থাৎ ওপিইসি বলে একটা সংস্থা তারা করে, অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। তারাই সারা পৃথিবী জুড়ে তাদের তেলের দাম নির্ধারণ করতে শুরু করে। এর আগে সারা পৃথিবীর লোকেরা, বিশেষত পাশ্চাত্য দেশেরা এসে এখানে খনন করত, তেলটা উঠিয়ে টাকা তারা রোজগার করত। এবার তারা বুঝলো যে এই সম্পদ আমাদের অধিকার। এবং এটাই কিন্তু রহস্য। এই দুবাই, আবুধাবি আজকে একেবারে ঝাঁ চকচকে শহর, মানে এমনকি ইউরোপ, আমেরিকার পুরোনো শহরগুলোর ধারে কাছে দাঁড়াতে পারবে না। এদের সমৃদ্ধি, এদের যে বৈভব, দুবাই এয়ারপোর্ট পৃথিবীর অন্যতম বড় এয়ারপোর্ট। একটা ছোট উদাহরণ দিচ্ছি, যাওয়ার সময় আসার সময় দুটো সময় দুবাই হয়ে এসেছিলাম। এয়ারপোর্টটা এত বড় যে একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যাওয়ার জন্য একটা সেলফ ড্রিভেন ট্রেন আছে, সেটাতে চড়ে যেতে হবে। আমি এ থেকে বিতে গেলাম, মাঝখানে অনেক সময় ছিল ফেরার সময়, তো সেখানে আমি ভাবলাম চান করে নি, মাঝরাত্রির তখন রাত্রি 2টোয় প্লেনটা ছাড়বে। আমাকে আমেরিকা থেকে বলে দিয়েছিল যে মাঝরাত একটু মানে চান টান করে ফ্রেশ হয়ে নেবেন। কোথায় চান করতে যাবো? বলে এখানে চানের জায়গা নেই, এই টার্মিনালে আপনাকে বিতে যেতে হবে, কিন্তু ট্রেনে করে যেতে হবে। যাই ট্রেনে করে, তো ট্রেনে করে সেখানে গেলাম। তারপর সেখানে যেমন এত বড় এয়ারপোর্ট, সেখানে আবার বিরাট করে ডিউটি ফ্রি জিনিসপত্র পাওয়া যায় সেখানে। এবং সেখানে ছেলেদের জন্য, মহারাজের জন্য, ভক্তদের জন্য অনেক চকোলেট কিনলাম সেখানে। আমার কাছে যা ডলার ছিল ফেরার সময়, সেগুলো সব খরচ করতে হবে। ভারতে সেটা একটা কাগজ মাত্র, তার কোনো দাম নেই। তো সেই সময় কেনাকাটার কাজগুলো লোকে করে। এই জন্য সমস্ত বড় এয়ারপোর্টে ডিউটি ফ্রি জায়গা পাওয়া যায়। হয়তো একটু দাম বেশি বাইরের চেয়ে, কিন্তু সুবিধে যেটা, আর কাস্টমসে কিছু আটকাবে না। ডিউটি ফ্রি যদি কাগজটা থাকে, কাস্টমসে কিছু আটকাবে না। তো এই জন্য অনেকে কেনাকাটার কাজটা সেখানে সেরে নেয়। তা যাওয়ার সময় কথা বলছি, 8 তারিখে আমি গেলাম দুবাই হয়ে হিউস্টন জায়গাটাতে পৌঁছলাম। এটা আমেরিকার ভূগোলটা মনে রাখতে হবে, বোঝাতে সুবিধা হবে। আমেরিকা দেশটা ভারতের আনুমানিক 3 গুণ আকারে বিরাট বড়, ঠিক আছে। আমার এক অধ্যাপক বন্ধু সেখানে বলছে যে কিন্তু জনসংখ্যাটা ভারতের মোটামুটি 1/3, ঠিক আছে। সুতরাং এক একজন মানুষ সেখানে ভারতের 9 গুণ জমি পায় গড়ে। সুতরাং অনেক বেশি জায়গা সেখানে আছে। রাস্তাঘাট পরিষ্কার, দূষণ অত্যন্ত কম। আকাশের দিকে তাকালে পরিষ্কার আকাশ দেখা যাবে। রাস্তাগুলো একেবারে মানে একদম রকেটের স্পিডে সেখানে গাড়ি যাচ্ছে। সমস্ত গাড়িতে ভারতীয় বাঙালি যাদের মানুষের সঙ্গে ইন্টারাকশন হয়েছে, সবাই স্বামী স্ত্রী উভয় গাড়ি চালায়, ভারতীয়রা বাঙালিরা সকলে, এবং সেটাই ন্যাচারাল সেখানে। আর গাড়িগুলোর ক্ষেত্রে সবাই কিন্তু এখানে থেকে একটা বড় তফাৎ চোখে পড়বে, হয়তো
নাম্বার, এখানে ড্রাইভারের সিটটা কোন দিকে থাকে ছেলেরা? ডান দিকে। আমেরিকা হচ্ছে বাঁ দিকে, এটা হচ্ছে বড় তফাৎ, আমেরিকায় বাঁ দিকে। মানে আমেরিকা যেন একরকম মানে প্রতিশ্রুতি নিয়েছে যা যা ইংল্যান্ড করেছে তার উল্টোটা করে করবে, সব দিকে দিয়ে চাই। ওখানে এখানে ডান দিকে তো ওখানে বাঁ দিকে, ঠিক আছে? এবং উচ্চারণের ক্ষেত্রে তো সবার জানা আছে, উচ্চারণ বা বানানের ক্ষেত্রে যেটা ইংল্যান্ডের বানান অনেক ক্ষেত্রেই আমেরিকার বানানটা সেখানে তফাৎ হয়ে যায়। আমরা হিউস্টনে পৌঁছলাম, আমাদের হিসেবে হলে সেটা 10 তারিখ সকালে হতো, কিন্তু হিউস্টনে সেখানে 9 তারিখ রাত্রে গিয়ে পৌঁছলাম, কারণ 11 ঘন্টা কিন্তু সেখানে পিছিয়ে আছে সময়। সেখান থেকে যখন ফোন করতাম মহারাজদের সঙ্গে কথা বা কারোর সঙ্গে কথা বলতাম, এখন বড় সুবিধার প্রযুক্তি নিয়ে এসছে, হোয়াটসঅ্যাপে ফ্রি ফোন করা যায়, বিদেশ থেকেও করা যায়, সেটা বহুবার ব্যবহার করেছি, বারবার ঘড়িটা দেখে নিতাম কটা বাজে, মহারাজের কোনো হচ্ছেন না তো হঠাৎ ফোন করে ফেললাম সেখানে, বা ভক্তদের কাউকে মানুষ বাবু বা কাউকে ফোন করুন খেয়াল রাখতে হতো বিশেষ করে। হিউস্টনে পৌঁছে পরের কয়েকদিন নিজেদের একটু ধাতস্থ করতে সময় লাগে, কারণ আকাশে যে উচ্চতা বেশ চমকে দেওয়ার মতো। আমি পাঠিয়েছিলাম কয়েকজনকে, যে উচ্চতার প্লেনটা ওড়ে সেটা হচ্ছে 40,000 ফিট, মানে এভারেস্টের থেকে আরো 12,000 ফিট উপর দিয়ে প্লেনটা যাচ্ছে। আর বাইরের যে টেম্পারেচারটা সেটা হচ্ছে -40 ডিগ্রি। হ্যাঁ, আমি ভুল শুনছো না, টেম্পারেচারটা হচ্ছে প্লেনের বাইরে -40 ডিগ্রি, কিন্তু প্লেনের ভেতরে কিছু বোঝা যাবে না। সেখানে বেশ ভালো করে এমন টেম্পারেচারটা নিয়ন্ত্রিত করা আছে যে সেখানে ভালোভাবে আমরা চলাচল করছি। কিন্তু ওইটা বলে দিয়েছিল বারে বারে যে মহারাজ দীর্ঘক্ষণের ফ্লাইট, এখান থেকে দুবাই যেতে সময় লেগেছে 4.5 ঘন্টা, আর দুবাই থেকে হিউস্টন যেতে 14.5 ঘন্টা। অন্যভাবে ভাবলে আপনাকে ট্রেনে করে তো যাই, তাই না? 14.5 ঘন্টা রাখবেন, কিন্তু শুধু করে রাখতে হবে উচ্চতা আপনি 40,000 ফিট দিয়ে যাচ্ছে, ঠিক আছে? আর বাইরের টেম্পারেচার মাঝে মাঝে একটু আয়নাটা তুলে জানলাটা খুলে দেখলে দেখা যায় মেঘগুলো নিচে দিয়ে যাচ্ছে, আর মাঝে মাঝে স্বপ্ন দেখতাম আছে কেউ যদি আমাকে প্লেন থেকে ধর ছেড়ে দেয় বাইরে দেখে হয় জমে যাবো -40 ডিগ্রি। তো এরকমই একটা তুল্য একটা অনুভূতি হয়েছিল নিউ ইয়র্কে। পরে যাবো নিউ ইয়র্কে, একটু সেরে নিচ্ছি কথাটা। সর্বপ্রিয়ানন্দ মহারাজ এখন প্রসিদ্ধ বক্তা, তিনি হচ্ছেন সেই কেন্দ্রের প্রধান। তিনি নিয়ে গেলেন একটা জায়গায়, সেখানে বাড়িতে হচ্ছে 100 তলা উচ্চ। 100 তলা এখন বাড়ি অন্য জায়গাতে হয়েছে, কিন্তু এখানে একটা বিশেষ দিক কি, বাড়িটার উপরটা একটা অংশ সেটা কাঁচ দিয়ে ঘেরা, আর তার উপরে আপনি চলতে পারেন, বসতে পারেন। আমাকে উনি বললেন কাজে মহারাজ আপনি এখন একটু বসে নিচের দিকে তাকাতে পারবেন তো, অসুবিধা হবে না? আমি দেখলাম উনি গেলেন না, নিচের দিকে তাকিয়ে দেখলাম 100টা তলা কাঁচ দিয়ে পুরো দেখতে পাচ্ছি, মানে মাথাটা একটু ভরে নিচ্ছি না, আমরা হচ্ছে হবে না। বললাম বাহাদুরি করে বটে, এসব অনুভূতি হলো 100টা তলা নিচে দিয়ে দেখতে পাচ্ছি এগুলো সব। তো এগুলো দেখার জন্য বহু মানুষ সেখানে যায়, প্রত্যেকের ছবি তোলে। আমরা হচ্ছে সেই উচ্চতলা 100 তলা থেকে একটা ফোন এলো তার কাছে, গুরগাঁও সেন্টারে জয়শঙ্কর মহারাজ ফোন করলেন। তো উনি ফোন করে কথা বলছেন, আমাকে ধরেই দিলেন বিশ্বরূপ মহারাজ, যার সঙ্গে কথা বললাম। মনে মনে ভাবছি 100 তলা বাড়ির ছাদ থেকে কথা বলছি, কোথায় না আমি বসে আছি নিউ ইয়র্কে, আর উনি বসে আছেন গুরগাঁও। গুরগাঁও হচ্ছে দিল্লির পাশে পড়ে, গুরগাঁও, সেখান থেকে কথা বলছে আমরা ফোনে। প্রযুক্তি আমাদের কোথায় নিয়ে গেছে তার একটা আন্দাজ ফিরে যাচ্ছে। এবার হিউস্টনে দুটো জায়গায় আমার বলার সুযোগ হয়েছিল। হিউস্টন জায়গাটা অদ্ভুত এইদিকে, যারা ইংরেজি বই দেখেছে, সিনেমা দেখেছে, বারে বারে আমরা 100 পুরোনো এখনকার সিনেমাতে এটা পাওয়া যাবে না, কাউবয় দেখা যায়। নামটা শুনে চেষ্টা করো, কাউবয়। তারা ঘোড়ায় চড়ে থাকতো না, তার বন্ধুকে টিপ ছিল, সেগুলো শুনেছি। তো সেটার জায়গাটাকে টেক্সাস এই প্রদেশটার কথা বলা হয়। তা আমি তো জানি না, আমি যে ভদ্রলোক আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন, বুঝলাম টেক্সাসেই পৌঁছেছি। আসলে টেক্সাসের বড় শহর হচ্ছে সবচেয়ে হিউস্টন, সেখানে হাজির হয়েছে। তো টেক্সাস জায়গাটাতে আরেকটা বৈশিষ্ট্য, এই হিউস্টনের একটা নাসা বলে সেন্টার আছে। এই নাসাতে হচ্ছে বিশাল বড় রকেট লঞ্চিং প্রশিক্ষণের জায়গা আছে। তো আমরা এই হিউস্টন শহরে ঘুরছি, দেখছি সেখানে আমরা দুর্গা বাড়ি, এখান থেকে ইনভিটেশন প্রথম পেয়েছিলাম। আমরা মেরুমাঠে নিয়েও হচ্ছে ইনভিটেশন পেলে তখন বিদেশে যাওয়ার আমরা সম্মতি পাই। তো সেই সম্মতিটা যেহেতু দুর্গাবাড়ি থেকে পেয়েছিলাম, দুর্গাবাড়িতে নববর্ষ উপলক্ষে যাওয়া, তো
সেদিন অন্নপূর্ণা পুজো সেখানে হলো। আর অন্নপূর্ণা পুজোর জন্য আরতি করলাম আমি অন্যদের সঙ্গে। আমি ডিভাইন মাদার এই সম্পর্কে বললাম। আর দারুণ ভিড় হচ্ছে, মানে আমি সুন্দর লেগেছিল সেদিনের জমায়েতটা দেখে। আর এত সুন্দর দেবীকে ভোগের ব্যবস্থা, আর লোকজনও সেখানকার হিসেবে বেশ ভালো ছিল। আনুমানিক 100 জন লোক ছিল সেখানে। আর তার ভালো প্রসাদেরও ব্যবস্থা, নিশ্চয়ই এটা একটা আকর্ষণের জায়গা, একটা জমায়েতের ব্যবস্থা। তারপরের দিন সেখানে নববর্ষ উদযাপন হলো, বাংলা নববর্ষ উদযাপন। আমি এরপরে বেদান্ত সোসাইটিতে গেলাম। রামকৃষ্ণ মিশনের একটা কেন্দ্র সেখানে আছে, বেদান্ত সোসাইটি এখানে নাম বলে। কারণ ওখানে রামকৃষ্ণ নামটা কম ব্যবহার করে, ছেলেদের জন্য বলছি। ভক্তদের আগের দিন বলেছিলাম, স্বামী বিবেকানন্দ বলতেন যে আমরা এখানে রামকৃষ্ণ আদর্শটা, এই জীবনটা বেশি করে দেব না। আমরা আগে হিন্দুদের ভারতের যে উদার দৃষ্টিভঙ্গিটা সেটা জানাবো। তারা জানবে যে রামকৃষ্ণ একজন আদর্শ, যেমন যীশুখ্রিস্ট বাবুরা ছিলেন। প্রথমে তার কথা বললে তারা বলবে আমাদের তো যীশুখ্রিস্ট আছে, আমার নাম নতুন কি শোনাচ্ছ। এই জন্য বেদান্তের কথা সেখানে বারবার বলা হয়। সমস্ত সেন্টারগুলোর নাম হচ্ছে বেদান্ত সোসাইটি। আমরা পরে যাচ্ছি হিউস্টন শেয়ারের 15 তারিখে নিউ ইয়র্কে গিয়েছিলাম। নিউ ইয়র্কে আমি একটু সর্বপ্রিয়ানন্দের কথা বলেছি, আমি ছবি দেখাবো, এটা অনুসরণ করে দেখাবো। আমি তাহলে নিউ ইয়র্কে 15 তারিখে গিয়ে পৌঁছলাম। নিউ ইয়র্কে প্লেস অফ ইন্টারেস্টে আজকের দিনে বড় প্লেস অফ ইন্টারেস্ট হচ্ছে সেই টুইন টাওয়ার। হেডমাস্টার কিন্তু চেয়ারে চলে যাবে, চেয়ার আছে। আচ্ছা, টুইন টাওয়ারে 2001 সালে 11 সেপ্টেম্বর সেই যে একটা সুইসাইড বম্বার প্লেন এসে আঘাত করেছিল। টুইন টাওয়ার পৃথিবীর সবচেয়ে বিখ্যাত কমার্শিয়াল কমপ্লেক্স ছিল, সেটা তাসের ঘরে ভেঙে পড়ে যায়, বহু লোক মারা যায় সেখানে, মধ্যে আনুমানিক 4000 লোক মারা যায়। তো তার স্মরণে সেই জায়গাটা একটা বিরাট গর্তের মতো হয়ে আছে, এখনো সেটা সেরকম রেখে দিয়েছে। তার পাশে একটা সারাপ তৈরি করেছে, লোকে যায়, পাশে একটা ক্যাথেড্রাল আছে, গির্জা, প্রার্থনার জায়গা, সেখানে প্রার্থনা করে। তো সেটা দেখতে গেলাম। আর পাশে নদী, হাডসন নদী বলে, তার উল্টো দিকে নিউ জার্সি। দেখি নিউ ইয়র্ক আর নিউ জার্সি প্রায় একসঙ্গে নদী উচ্চারণ করে, টুইন সিটি বলা যায়, এবং কলকাতা আর হাওড়া অনেকটা সেরকম। আমরা নিউ ইয়র্কের অন্য দ্রষ্টব্য জায়গার মধ্যে শুরু করে একটু দ্রুত যাব। এই যে ইনট্রেপিড মিউজিয়াম, ইনট্রেপিড কথাটা মানে দুঃসাহসী, নামটা শুনে দিয়েছি, ইনট্রেপিড মিউজিয়াম। তো সেখানে আজকের দিনের বিজ্ঞানের যা যা অনেকগুলো আবিষ্কার সেখানে দেখা যাবে, যেমন ডাইনোসর, তার কঙ্কাল রয়েছে, বড় প্লেন রয়েছে। কনকর্ড প্লেনটা এখানে দেখেছিলাম এই মিউজিয়ামে। কনকর্ড হচ্ছে বিখ্যাত একটা প্লেন, যেটা আমেরিকা থেকে ইউরোপের মাঝে যাতায়াত করত। সেটা শব্দের চেয়ে অনেক দ্রুত গতিতে ছুটত, এবং সেটা 3.5 ঘন্টার মধ্যে, 3.5 ঘন্টার মধ্যে আমেরিকা থেকে ইউরোপের লোকে নিয়ে যেত। পুরো একটা মহাসাগর ক্রস করে যেত 3.5 ঘন্টায়। আমি আন্দাজ দিচ্ছি, একটু তারা বোঝা যাবে স্পিডটা। আমি আমেরিকার মধ্যে 2 বার প্লেনে যাতায়াত করেছি 3.5 ঘন্টার মধ্যে। মানে আমেরিকার দেশের মধ্যে যাতায়াত করতে 3.5 ঘন্টা লেগেছে। আর এখানে একটা মহাদেশ থেকে পুরো মহাসাগর অতিক্রম করে কনকর্ডে 3.5 ঘন্টায় চলে যেত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কনকর্ড অ্যাক্সিডেন্ট হয়, একবার লোক মারা যায়, তারপর থেকে এখন ট্রেনটা বন্ধ আছে। কিন্তু তাদের দমিয়ে ফেলা যাবে না, আবার নতুন করে উঠে পড়েছে, যাতে নতুন করে কনকর্ড তারা তৈরি করতে পারে। আমরা কিন্তু কনকর্ডের ভেতরে বসে, যেটা লিভিং কনকর্ড, তার মডেল করে রাখা আছে, একটা ট্রেন রাখা আছে, তার মধ্যে বসেছি আমি, সর্বপ্রিয়ানন্দ, চম্পক বাবু যিনি সঙ্গে গিয়েছেন, আমরা তার ছবি তুলেছিলাম। এরপরে যাই রিজলি ম্যানার। এটা স্বামীজির জীবনের সঙ্গে যারা যুক্ত তারা খুব ভালো করে জানে রিজলি ম্যানার। এই রিজলি ম্যানারে স্বামীজি তার জীবনের শ্রেষ্ঠ কিছু তার সময় এখানে কাটিয়েছিলেন, নিউ ইয়র্ক শহর থেকে কিছুটা দূরে। তো বেশ ভালো লেগেছিল। সেখানে আমেরিকান মাতাজি সেখানে আছেন, হলিউড সেন্টারের তিনি সদস্য। এত আবেগের সঙ্গে স্বামীজির কথা বললেন। আর খুব পরিশ্রম করতে হয়, বড় ক্যাম্পাস, সেখানে মাত্র 2 জন মাতাজি, আর হয়তো সঙ্গে আরেকজন আছেন, পুরো ক্যাম্পাস তার রক্ষণাবেক্ষণ করে। এই কথাটা আমার খুব নাড়া দিয়েছিল। জিজ্ঞেস করেছিলাম তাকে, তাকে ছোট ভিডিও করেছিলাম, দিয়েছি ফেসবুকে, হয়তো কেউ কেউ দেখেছেন।
তো আমি জিজ্ঞেস করেছিলাম যে মাতাজি আপনি যেখানে আছেন তো তো পুরোনো বাড়ি, আজকের বাড়িতে অন্যান্য নিউ ইয়র্ক বা ওয়াশিংটনে যেসব সুবিধে এই হট ওয়াটার আছে বা পুরো বাড়িটা মানে ভালো করে গরম করা থাকে, তখন শীতের সময় বরফ পড়ে, আমি বরফ পাইনি অবশ্য, কিন্তু বলেন না আই ফর্চুনেট, স্বামী বিবেকানন্দ এই বাড়িতে ছিলেন, তাই ফর্চুনেট আমি এই বাড়িতে থাকতে পারছি, এটা যদি যে কোনো কষ্ট আমি বরণ করতে রাজি। তা খুব ভালো লেগেছিল, যে যে ঘরেতে স্বামীজি ছিলেন সে সব কটা ঘরে ঘুরে ঘুরে দেখেছিলাম। এইটা একটা খুব দুর্লভ অভিজ্ঞতা হচ্ছে ইউএনওর হেডকোয়ার্টার্সে যাওয়া। ইউএনওর হেডকোয়ার্টার্স যেটা রাষ্ট্রপুঞ্জের 193টা দেশ রাষ্ট্রপুঞ্জের মধ্যে পড়ে, তা আমাদের একটি গাইড দিয়ে দিয়েছিল, ঘুরে ঘুরে দেখেছিলাম। একটা মজার অভিজ্ঞতার কথা বলি, আমরা যাওয়ার সময় লোকে জিজ্ঞেস করেছিল আছে মনে হয় গেরুয়া পড়ে যাচ্ছেন, অসুবিধা হবে না তো? আমি তো সর্বশেষে বলেছিলাম না না, তো অল্প সময় থাকতো, অসুবিধা হবে না। তা আমি বললাম ওখানকার বড়াতরা কি করা না, ওখানে মাঝে মাঝে জামা প্যান্ট পরে ফেলেন বাইরে গেলে, তা আমি একটু তাল বাহানোর মধ্যে আছে যে কি করবো বুঝতে পারছি না, এর সঙ্গে একটু জামা প্যান্ট নিয়ে গিয়েছিলাম দুটো। তো নিউ ইয়র্কে যখন গেলাম ইউএনওর হেডকোয়ার্টার্সের সামনে, আমার সঙ্গে একজন ওখানকার বাঙালি আছে, আর সর্বপ্রিয়ানন্দ মহারাজ সেদিন জাননি আমার সঙ্গে, কিন্তু একজন বিদেশের গাইড তিনি আছেন, মানে তিনি ইউএনওর একজন অফিসার, তিনি গাইড করে নিয়ে যাচ্ছেন। আমি আর এই বাঙালি আমেরিকার ঢুকছি, আমরা ঢোকার মধ্যে সিকিউরিটিকে গম্ভীর মুখ করে বললেন, আমার দিকে তাকে বলে ইউ ডু নট কাম ইন, ইউ আর দ্য ডেমনস্ট্রেশন ইজন্ট ইট, মানে তুমি কি প্রতিবাদ জায়গায় ছিলে? আমি হেসে বললাম না, আই ওয়াজ নট দেয়ার দ্য ডেমনস্ট্রেশন। আমি আসলে সামনে দেখতে পাচ্ছি তো আমার গাইড আছে সামনে, তাই আমি নিশ্চিন্ত আমাকে আটকাতে পারবে না। তো বাধ্যবশত ছেড়ে দিল। পরে বুঝতে পারলাম হঠাৎ আমি কথাটা বললো কেন, এই ইউএনওর সামনে সব সময় নানা ডেমনস্ট্রেশন চলে, কারণ পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা হচ্ছে আদর্শ জায়গা। তো আমরা ঘুরতে ঘুরতে দেখছি সামনে একটা ব্ল্যাকদের মানে আফ্রিকার কোনো একটা সংস্থা তারা ডেমনস্ট্রেশন করছে, আর তার মধ্যে একজন আমাদের মধ্যে গেরুয়া কাপড় পরে আছে। তবে যারা সিকিউরিটি তার সঙ্গে আমাকে গুলিয়ে ফেলেছেন, আমি তাকে দোষ দিলাম না, তো আমাকেও সেরকম ডেমনস্ট্রেটের মধ্যে ফেলেছে। তা আমরা একটু হাসলাম ভালো করে। এই ভদ্রলোক যিনি ঘোরাচ্ছিলেন খুব যত্ন করে ঘোরালেন, সেখানে কাফেতে চা কফি খাওয়ালেন, আর বাগানটা খুব সুন্দর, সে বাগানটা ঘুরে ঘুরে দেখলাম। আমি এখানে একটু এইটার কথা আলাদা করে বলবো, এই কর্নেল ইউনিভার্সিটিতে এই কৌশিক বসুর কথা। কৌশিক বাবুর নাম করা ইকোনমিস্ট, আমাদের ভারতবর্ষের চিফ ইকোনমিক অ্যাডভাইজার ছিলেন একটা সময়, মনমোহন সিং এর সময়, এবং উনি আমার পূর্ব পরিচিত, আমার কিছু থিসিস লিখেছিলেন, এক্সামিনার ছিলেন, খুব নাম করা ইকোনমিস্ট, কিন্তু অত্যন্ত যত্ন করে নেমন্তন্ন করেছিলেন এখানে কর্নেলের যে ক্লাবে, সেখানে খাওয়ালেন, অনেকক্ষণ গল্প করলেন। কৌশিকের সঙ্গে একটা অডিয়েন্স পাওয়াই সৌভাগ্যের বিষয়, কিন্তু এখানে যখন আসেন সেখানে কিন্তু অত্যন্ত হাম্বল হয়ে, তিনি মোটেই এখনকার সেন্ট্রাল গভর্নমেন্টকে কিন্তু সমর্থন করেন না এদের পলিসি, কিন্তু তবু আমাকে কিন্তু প্রথমে খুব আন্তরিকভাবে বললেন যে আচ্ছা তোমাকে কি আপনি বলবো না, তুমি কাজে আমায় তুমি বলেছেন, আমি নিশ্চিন্তে তুমি বলতে পারেন, তুমি অনেকদিন পরে দেখা হচ্ছে, আপনি কিন্তু এই ট্রানজিশনটা দরকার নেই। এখন গল্প হলো তার সঙ্গে একটু নিজে। আমরা 22 তারিখে দেখালাম, এখানে ওয়াশিংটনে গিয়ে পৌঁছেছি নিউ ইয়র্ক থেকে, এর মাঝখানে 21 তারিখে বক্তৃতা হয়েছে, 22 তারিখে 21 তারিখে মেডিটেশনের উপর লেকচার হয়েছে। ওয়াশিংটনে পৌঁছেছি তার 19 তারিখে। এই মেডিটেশনের উপর লেকচারটা প্রসঙ্গত বলি, সেখানে বিদেশিদের অনেকে কিন্তু এই কনসেন্ট্রেশন মেডিটেশন এর বিষয়ে জানতে চায়। অর্থাৎ আমরা তো সাধারণত ধরো ভক্তরা জানেন বই ধরে সাধারণত পড়াই, যেমন গীতা হলো বা এখন উপনিষদ আমাদের এখানে হচ্ছে, বা হয়তো কথামৃত ধরে পড়লাম, কিন্তু সেখানে মানুষের আরেকটু নিজেদের মনকে সংযত করার জন্য খুব চায়। শিক্ষিত মানুষ বা দিগ্ভ্রান্ত মানুষ তারা কিন্তু এই বিষয়ে তারা আমাদের কাছে গাইডেন্স আশা করে। আমি 3 জায়গায় মেডিটেশন আর কনসেন্ট্রেশন নিয়ে বললাম, আমার বিশেষ করে মনে পড়ছে। প্রথমে হিউস্টনে বললাম, পরে বললাম ওয়াশিংটনে, এবং তারপরে স্যান হোসেতে বলেছিলাম, যার কথা আগে বলেছি। মানুষ জানতে চায় ভারতে যে একটা বার্তা দেয়ার আছে, এটা বোঝা যায়। ভারতীয় মানুষের কাছে প্রজ্ঞা আছে
এইটা সম্পর্কে আমেরিকানরা জানে। কারণ স্বামীজির ওপর একটা পূর্ণাঙ্গ 1.5 ঘন্টা সিনেমা কিন্তু প্রকাশ করেছে আমেরিকা থেকে। জানেন আপনারা কেউ দেখেছেন কি? পাবলিক ব্রডকাস্টিং সিস্টেম, পিবিএস, আমেরিকার খুব নাম করা টেলিভিশন চ্যানেল, তারা স্বামীজির উপর একটা সিনেমা তৈরি করেছে। আজকে আমার টাইটেল পাঠালো, তার ক্লিপস কোথায় কেউ কেউ দেখেছেন? ক্লিপস ক্লিপস স্বামীজির রোলে একজন করেছে ইংরাজিতে। আর প্রথমে বারাক ওবামার একটা কথা, যে আমি যে শহর থেকে এসেছি বলছি ইংরাজিতে, বারাক ওবামা 8 বছর প্রেসিডেন্ট ছিলেন আমেরিকা, বলছেন এই শহরেই স্বামী বিবেকানন্দ এসেছিলেন। তিনি ভারতবর্ষ থেকে এসে এখানে ইউনিভার্সাল রিলিজনের কথা বলেছেন বলে সিনেমাটা আছে। তাই ধীরে ধীরে স্বামীজি, তিনি তো আমরা বলি পাথ ফাইন্ডার, তিনি যখন গিয়েছিলেন আমেরিকা দেশটা কিন্তু এত উচ্চ গ্রামে ছিল না, তো পরে পরে ধীরে ধীরে অন্য দেশগুলো পিছিয়ে চলে গেল। তিনি যখন গিয়েছিলেন তখন কিন্তু ইংল্যান্ড মধ্য দখলে, এরা বলতো যে দ্য সান নেভার সেটস ইন দ্য ইংলিশ এম্পায়ার। যখন সূর্য এক জায়গায় অস্তমিত হচ্ছে, অন্য জায়গায় সূর্য উদয় হচ্ছে, তাই না? তাই তারা বলতো দ্য সান নেভার সেটস ইন দ্য ইংলিশ এম্পায়ার। কিন্তু আজকে দিন পাল্টেছে, এখন সানরাইজ হয়ে যাচ্ছে, সেখানকার অর্থনীতি একটু নামা হলে, আর সেখানে এখন চাকা ফেলে ঘুরে গেছে। যাদের উপরে তারা প্রভুত্ব করেছে তাদেরই বংশধরদের মধ্যে একজন এখন প্রাইম মিনিস্টার হয়েছে। এখন যিনি প্রাইম মিনিস্টার, তিনি বেশ নিষ্ঠাচারী হিন্দু, কিন্তু ঠিক আছে, তিনি রেগুলার হিন্দু মন্দিরে যান এবং এর ব্যাপারে কোনো লজ্জা পান না। ইস্কনে যাচ্ছে, হিন্দু আদর্শ মেনে চলছে, সে ব্যাপারে তিনি আছেন। কম বয়স, বেশ সাহসী লোক। হ্যাঁ, তো মূল কথা যেটা বলছি, আমেরিকা ইংল্যান্ড দু জায়গাতেই কিন্তু ভারতীয়দের এখন অনেক বেশি মর্যাদা বেড়েছে। স্বামীজিকে যেখানে অনেক স্ট্রাগল করতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে, সেখানে আমরা একটু 21 তারিখে গেলাম। আচ্ছা, আমি 22 তারিখে যাচ্ছি। 22 তারিখে ওয়াশিংটনের একটু বিখ্যাত জায়গাগুলোর কথা বলিনি। ক্যাপিটাল হিল, মানে এখানে পার্লামেন্ট বসে ওয়াশিংটনে। হোয়াইট হাউস কথা তো জানা আছে, সবার হোয়াইট হাউসে কি জানা হয়? হোয়াইট হাউস ছিল এটা বলতে পারতো না, প্রেসিডেন্ট বসে, তাই না? হোয়াইট মিউজিয়াম দেখলাম ওয়াশিংটনে, অনেক ফ্রি মিউজিয়াম আছে এবং অসাধারণ সব মিউজিয়াম, মানে সারাদিন ঘুরে ঘুরে দেখার মতো মিউজিয়াম। তো সেরকম মিউজিয়াম, কিছু মিউজিয়াম দেখলাম, যেমন একটা ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, এটা ভারী সুন্দর মিউজিয়াম, সেটা দেখেছি। আর মেমোরিয়াল আছে, লিঙ্কন, আমেরিকার সবচেয়ে শ্রদ্ধেয় প্রেসিডেন্ট, তার মেমোরিয়াল গেলাম। আর গেলাম কেনেডি সেন্টার। কেনেডি হচ্ছেন জন কেনেডি, তিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তিনিও গুলিবিদ্ধ হয়ে মারা যান লিঙ্কনের মতো। তার নামে একটা সেন্টার আছে। তার স্ত্রী জ্যাকুলিন কেনেডি, তিনি খুব কালচারের প্রমোটার ছিলেন, তাই জন্য বিরাট বড় কালচারাল সেন্টার। ভারতীয়রাও সেখানে পারফর্ম করে মাঝে মাঝে, যারা বড় সন্তুর বাজার, সেতার বাজার না করেন তারা যান, অন্য দেশের লোকরা তো যাই না। তো আমরা ওয়াশিংটনে দুটো জায়গায় আমি দুবার বললাম, ওয়াশিংটন বেদান্ত সোসাইটিতে, আর উপনিষদের উপরে বললাম 22 তারিখে। 23 তারিখে যখন বললাম রুজভেল্ট মেমোরিয়ালে গেলাম। রুজভেল্ট আমেরিকান প্রেসিডেন্ট, তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, কঠিন সময়, কিন্তু একদম শেষ পর্যায়ে গিয়ে আমেরিকা অ্যাটম বোমাটা ফেলেছিল। আমি একটু অ্যাটম বোমার প্রসঙ্গটা একটু ফেলে নিচ্ছি। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমেরিকার পক্ষ থেকে নিতে হয়েছিল। এর কিছুদিন পরেই আমি যাওয়ার সুযোগ হয়েছিলাম আমার বার্কলেতে। এই বার্কলেতেই ল্যাবরেটরিতে, যেটা যে নাম হচ্ছে লরেন্স বার্কলে ল্যাবরেটরি, এখানেই প্রথম ল্যাবরেটরিতে অ্যাটম বোমা আবিষ্কার হয়। এরপরে আরেকটু দূরে সেটা টেস্ট হয় মরুভূমির মধ্যে। একটা নতুন ইংরেজি সিনেমা হচ্ছে, প্রচুর প্রাইজ পেয়েছে, সেটার নাম বলতে হবে ওপেনহাইমার, তাই না? এই ওপেনহাইমার কিন্তু এই বার্কলের অধ্যাপক ছিলেন, তার ঘরটা এখনো আছে। কিন্তু তাকে পরবর্তীকালে আমেরিকান গভর্নমেন্ট একটু কোণঠাসা করে দিয়েছিল, কিন্তু তার খুব বিবেক ছিল আসলে। তিনি বলেছিলেন যে আমরা আবিষ্কার করেছি বটে বমটা, কিন্তু কেন বারবার জাপানের উপরে ফেলা হবে? যুদ্ধ তো শুরু করেছিল জার্মানরা, সাদা চামড়া বলে তারা বেঁচে যাচ্ছে, বারবার জাপান এর জন্য কষ্ট পাবে, প্রতিবাদ করেছিলেন। তো ইউএস গভর্নমেন্ট তখন তাকে একটু কোণঠাসা করে দেয়। কিন্তু ভারতীয় বৈজ্ঞানিক সেখানে আছেন, তিনি আমি বলেছিলেন এসে, তিনি লরেন্স বার্কলে ল্যাবরেটরিতেই কাজ করেন সেখানে। এসে খুব জোরে সঙ্গে মারা, ইউএস গভর্নমেন্ট কী করবে?
আসলে এই যে ভদ্রলোক ওপেনহাইমার তিনি বেশ অরিজিনাল বেশ কিছু তত্ত্ব বলেছেন, সেটা ফিজিক্সে থেকে যাবে। তো বার্থলের আরেকটা প্রসঙ্গ সেরে নিয়ে এই সময় সেখানে একটা নোবুলারিতে পার্কিং এর জন্য আলাদা জায়গা লেখা আছে। আমি মহারাজকে বলছিলাম NL পার্কিং লট, যে দেখলাম নাম দেওয়া আছে, NL হচ্ছে নোবুলারি। মানে আমাদের এখানে একজন নোবুলারি হলে তো তাকে নিয়ে অনেক হইচই হয়, তো সেখানে অনেক নোবুলারি সেখানে আমরা দেখতে পেলাম। ফিরে যাওয়ার পর ওয়াশিংটন থেকে আমরা শিকাগোতে গেলাম 24 তারিখে। এখানে দেখতে পাবো 24 তারিখে এই শিকাগো নিশ্চয়ই আমাদের ভারতীয়দের পক্ষে একটা মানে গুরুত্বপূর্ণ জায়গা। স্বামী বিবেকানন্দ ভারতের যে জাতীয় চেতনাকে জাগিয়েছিলেন, এখানে শিকাগোর ভূমিকা আছে বড়। তো শিকাগোতে প্র্যাকটিক্যালি পরের দিনে আমরা আর্ট ইনস্টিটিউটে গিয়েছিলাম শিকাগোতে, ঠিক আছে। বলতে বাধা নেই, আমরা যখন ছাত্র ছিলাম তোদের মতো আমিও মিশনের ছাত্র ছিলাম, ঠিক আছে। তখন ভেবেছিলাম যে সত্যি কি স্বামীজি যাওয়াটা এত গুরুত্বপূর্ণ ছিল, নাকি রামকৃষ্ণ মিশনে পড়ছে বলে বেশি সত্যি হচ্ছে, এটা ভেবেছি, ঠিক আছে। কিন্তু সত্যি বিদেশে গিয়ে দেখলাম যে তার শ্রদ্ধা খুব আছে। অন্য কোনো ভারতীয় নীতিতে হয়নি আর্ট ইনস্টিটিউটে, তার নামে আলাদা প্লেট রাখা আছে এবং গাইড, তিনি আফ্রিকান গাইড ভদ্রমহিলা, তিনি ঘুরিয়ে দেখালেন, তার দায়িত্ব সেটা দেখাবেন। তিনি আমাদের মধ্যে এত স্বামীজি জীবনী পড়েননি, তিনি যথাসাধ্য বোঝানোর চেষ্টা করলেন। আমরা হলটা দেখলাম, কেউ দেখেছে বলতে, তখন আমি ফেসবুকে দিয়েছিলাম। হলটা এখন আগের চেয়ে কম সাইজ করে দিয়েছে। স্বামীজি জীবনীতে আছে 7,000 লোক বসতো বলে বলেছেন সেখানে, কিন্তু এখন হলটা ছোট করে দেওয়া হচ্ছে, কারণ এত লোকের হলে তখন অ্যাকোয়াস্টিক্সের আওয়াজ পৌঁছবে না, এই জন্য। তো মূল কথা যাই, আমেরিকা জুড়ে আরো কয়েকটা হিন্দু সংস্থা খুব গুরুত্বপূর্ণভাবে আছে, যার মধ্যে অন্যতম কিন্তু স্বামীনারায়ণ সম্প্রদায়। দেখেছেন স্বামীনারায়ণ সম্প্রদায় মন্দির? এই স্বামীনারায়ণ হচ্ছে প্রধানত গুজরাটের মানুষদের খুব নিষ্ঠাচারী। স্বামীনারায়ণ, ইসকন, রামকৃষ্ণ মিশনের পাশাপাশি এরাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখেছি আমার গেরুয়া করে প্রায় কোনো অসুবিধা হয়নি। আমি এসে মহারাজকে বলেছি, এটার জন্য কিন্তু আমরা ইসকন বা এদের মতো সংস্থার প্রতি কৃতজ্ঞ। হয়তো ইসকন মাঝে মাঝে আমাদের সঙ্গে একটু কষাকষি হয়েছে, কিন্তু তারা কিন্তু সত্যি সত্যি কিন্তু আজকে ভারত এবং ভারতের বাইরেও ভারতের এই ধর্মকে নিয়ে গেছে। রামকৃষ্ণ মিশন খুব সতর্ক পায় যেখানে যায়, বারবার সতর্ক তারা, যে তারা যেন গোড়ামি না মধ্যে থাকে, ঠাকুরের বার্তার উদারতার কথা বারবার বলে। এরা অপরাধ, এরা বলে কৃষ্ণই একমাত্র ভগবান, এবং সেটা জোরে এবং সোচ্চারে ভক্তির সঙ্গে করে। যেমন মনে আছে গতবারে যখন লন্ডনে গিয়েছিলাম, লন্ডনে সন্ধ্যেবেলা 7:30টায় লন্ডন স্কুল অফ ইকোনমিক্স দেখে বেরোচ্ছে, একেবারে ঘোরতর সে অর্থে জাগতিক প্রতিষ্ঠান, যেহেতু আমার ইকোনমিক্স বিষয় ছিল, সেটা দেখে বেরোচ্ছে। সন্ধ্যে 7:30 বেজে গেছে, একটা মেট্রো স্টেশনে যাব, তখনও দিনের আলো আছে। রাস্তা দিয়ে যেতে যেতে সঙ্গে আমার এক ছাত্র আছে, পুরনো ছাত্র সায়ন্তন ভট্টাচার্য, সে ইম্পিরিয়াল কলেজে পোস্ট ডক্টরাল করছে ফিজিক্স। হঠাৎ রাস্তার কোন থেকে প্রচন্ড জোরে হরে কৃষ্ণ আর ভীষণ জোরে। আমি সায়ন্তনকে বললাম, দেখে নিশ্চয়ই হবে, ইসকনই হবে, কারণ তার আগের দিনই জন্মাষ্টমী ছিল, অগস্ট মাসে জন্মাষ্টমী পড়ে। তা কারণ জন্মাষ্টমী লন্ডন সেন্টারে উদযাপন হয়েছে, আমিও ছিলাম সেখানে। তো ভিডিও দেখলাম, তার পরের দিনে তারা প্রবল দিকে রাস্তা বেরিয়ে পড়েছে, ধুতি পরে একবারে হরে কৃষ্ণ বলে বলে। এই যে তাদের যে স্পিরিটটা, এটা কিন্তু আমাদের নিশ্চয়ই মনে রাখতে হয়। তারা কিন্তু নিশ্চিতভাবে এই ভারতের বার্তাটা নিয়ে যাচ্ছে কোনোভাবে। আমি একটু এগিয়ে যাই। 26 তারিখে গ্যাঞ্জেস মোনাস্ট্রিতে গিয়েছি। এটা একটা চমকে দেওয়ার মতো প্রতিষ্ঠান, কিন্তু গ্যাঞ্জেস মোনাস্ট্রি। আমেরিকাতে বেশ কয়েকটা কেন্দ্র আছে, তাদের উপকেন্দ্রগুলো অতিকায়, আক্ষরিক অর্থে অতিকায়। তার মধ্যে অন্যতম গ্যাঞ্জেস মোনাস্ট্রি। আমরা দেখছি, তার বুঝতে সুবিধা হবে, শিকাগো কেন্দ্র থেকে 300 মাইল দূরে হচ্ছে এই গ্যাঞ্জেস মোনাস্ট্রি। গাড়ি চালিয়ে আমার ইউনিভার্সিটির পুরনো বন্ধু সে নিয়ে গেল সেখানে। তো সেখানে গিয়ে দেখলাম শিকাগোরই এটা সাব সেন্টার, কিন্তু সেটা অন্য স্টেটে পড়ে যাচ্ছে, এতটা দূরত্ব, মিশিগান স্টেটে পড়ে যাচ্ছে। অবাক করে দেখলাম 100 জন ভক্ত থাকার সেখানে জায়গা আছে। মাসে একবার করে রিট্রিট হয়,
আর আরেকটা তথ্য যেটা এখন অবাক করে দিয়েছিল, যে আমেরিকার যারা সন্ন্যাসী আর কিছু সন্ন্যাসিনীরা ছিলেন ভারতীয় ভাবধারা, এবং কিছু ভক্তরা হাত লাগিয়ে এই আশ্রম তৈরি করেছে। হ্যাঁ, কাঠের কাজ, কারণ বেশিরভাগ বাড়ি সেখানে কাঠের, সমস্ত কাজ তারা করেছে। চমৎকার একটা আশ্রম, সেখানে প্রার্থনা গৃহ আছে, সেখানে লাইব্রেরি আছে, একদম খুব রীতি মেনে ব্রহ্মার্পণ করে খাওয়া দাওয়া তার আগে না, ব্রহ্মার্পণ করে তো খেতে হবে, ঠিক আছে। আবার এখানে তো ব্রহ্মার্পণ শুরু হলেই ছেলেদের খিদেটা বেশি বেড়ে যায়, তাই না, কখন শেষ হবে মনে হয়। কিন্তু সেখানে ব্রহ্মার্পণটা পরে আবার ইংরেজি অনুবাদটা করতে হয় কিছুক্ষণ। আমরা তো ব্রহ্মার্পণ হয়ে গেলে থেমে গেছি, খাওয়া শুরু হবে বলে, তারপর ইংরেজি অনুবাদটা করে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। তা ভারতীয়দের যেমন বলেছি ভালো জায়গা আছে, মনে আছে 3 জন ভদ্রমহিলা আমাদের রিসিভ করার জন্য সেখানে ছিলেন, প্রত্যেকে প্রতিষ্ঠিত জীবন। একজন ম্যানেজমেন্ট করে অফিসার সেখানে, একজন টিচার রিটায়ার করেছেন, একজন ক্রিটিক্যাল কেয়ার ডাক্তার উষা দিদি তার নাম, 80 উপরে বয়স, কিন্তু এখনো সার্ভিস দিয়ে যাচ্ছে। কি ভক্তি এদের, কি বলবো, মানে একদম মানে ঠাকুরমা স্বামীজির প্রতি খুবই ভক্তি রয়েছে। এই জিনিসগুলো দেখে ভালো লেগেছে। আমরা আমার সঙ্গে ভাবি না ভারতবর্ষে শুধু ধর্ম আছে তা না, সেখানেও যথেষ্ট ভক্তিমান মানুষ দেখতে পেয়েছি। এগিয়ে যাই 27 তারিখে এপ্রিলে হোম অফ হারমনি। এই যে হোম অফ হারমনিটা শিকাগো কেন্দ্রে, এটা বলা যেতে পারে সিটি সেন্টার। শিকাগোর যেটা এখন কেন্দ্র, সেটা শহর থেকে বেশ কিছুটা দূরে, খুব প্রশস্ত জায়গা, শহর থেকে দূরে। এই হোম অফ হারমনিতে মহারাজরা মনে থাকতে পারে কিছুদিন আগে মহারাজরা, আমেরিকার মহারাজরা অনেকে মিলে ঠাকুরের একটা প্রসেশন করেছিলেন, আর ঠাকুরের মূর্তি সেখানে বসেছে। প্রত্যেক সপ্তাহে সেখানে আলোচনা হয়, অন্য ধর্মের লোক নিজেদের কথা বলে। আমাদের সেখানে যিনি প্রধান ঋষাভানন্দজি আমায় বললেন যে একটু গিয়ে শুনো, আর তুমি একটু থ্যাঙ্কস দিয়েও যিনি করবেন। তো সেখানে গিয়ে অবাক করে দেখলাম প্যাস্টর যিনি, তিনি মহিলা, ঠিক আছে। এখানে তো ধর্মযাজক মহিলা প্রায় দেখাই যাবে। অত্যন্ত চমৎকার ভাবে নিজের দর্শনের কথা বললেন। শুধু তা নয়, একেবারে জেনুফ্লেকশন বলে, আমি যে প্রণাম বলছি জেনুফ্লেকশন বলে, একদম স্টেজের মধ্যে থেকে শ্বাসটাকে প্রণাম করে দেখিয়ে বলেন আমরাও কিন্তু খ্রিস্টান ধর্ম এরকম করে থাকি বলে তাদের রীতিনীতিগুলো বোঝালেন। এত সুন্দর উপস্থাপনা করলেন, এটা আমার একটা দৃষ্টিভঙ্গি খুলল। তোমরা সেই কাজটা করে এই সেন্টারে। নানা ধর্মের লোকদের আলাদা কিউবিক্যাল আছে। ঠাকুর যেহেতু যত মত তত মত বলেছিলেন, সব ধর্মমতের লোকেরা সেখানে আসতে পারে। সেদিনও দেখলাম এই আমেরিকান পাদ্রী যদি মহিলা, খুব শিক্ষিতা, তিনি বললেন, আর অন্যরা এসে এইখানে শুনতে এসেছে। সেদিন আমি এই রবিবারে গীতা সম্পর্কে বললাম শিকাগো কেন্দ্রে। শিকাগো কেন্দ্র থেকে আমরা ভারত সেবাশ্রমে গেলাম শিকাগো কেন্দ্রে। এখন ভারত সেবাশ্রমের যে ওয়ার্ল্ড ওয়াইড হেড স্বামী দিব্যানন্দ, স্বামী পূর্ণানন্দ, তিনি এই শিকাগো সেন্টারে থাকেন। আমার সঙ্গে দেখা হলো এবার। গত বছর মালদায় এসেছিলাম, ওদের যে বার্ষিক অধিবেশন হয়েছিল মালদায়, সেখানে ওনার সঙ্গে একসঙ্গে বলেছিলাম। তা এগিয়ে 29 তারিখে আমরা ফিরে আসি হিউস্টনে। পূর্ব উপকূলের জায়গাগুলো দেখলাম, যথাক্রমে আগ্রহ বলে দিই। আমরা দেখেছি তাহলে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, শিকাগো। আরেকবার দক্ষিণাঞ্চলে হিউস্টনে ফিরে এলাম। এবার আমাদের যাত্রা হবে পশ্চিম উপকূলে। পশ্চিম উপকূলে প্রথমে আমরা গেলাম লস এঞ্জেলস। একটু আন্দাজ দেওয়ার জন্য বলি, ক্যালিফোর্নিয়া একটা স্টেট। এই স্টেটের নর্থ ক্যালিফোর্নিয়া আছে, সাউথ ক্যালিফোর্নিয়া আছে। এই সাউথ ক্যালিফোর্নিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শহর হচ্ছে লস এঞ্জেলেস। এর নাম শুনেছি সবাই, তাই না? হলিউডের নামটা তো আমরা সবাই বেশি শুনে থাকি। তো আমিও ভেবেছি সব মানুষের মধ্যে হলিউড বুঝবে একটা শহর। দেখলাম হলিউড শহর নয়, লস এঞ্জেলেস বড় শহর, তার একটা অঞ্চল হচ্ছে হলিউড। আর দেখে বেশ অবাক হলাম, হলিউডের একদম মানে সিনেমা ইত্যাদি স্টুডিওগুলো যেখানে আছে তারই পাশেই আমাদের হলিউডের আশ্রম, ঠিক আছে। যেতে যেতে যখন আমি এয়ারপোর্ট থেকে হলিউডের আশ্রমের দিকে যাচ্ছি, সব স্টুডিওগুলোর নামগুলো দেখতে পাচ্ছি পাশাপাশি।
আমরা একবার কথা হয়েছিল, আমরা যদি কোনো স্টুডিও, বড় স্টুডিও দেখতে যাই, যেমন এখানে বম্বেতে গেলে শুটিংয়ের জায়গা দেখতে যাই লোকেরা, কিন্তু সেটা যাওয়া হয়নি অবশ্য, চার্জও যথেষ্ট বেশি। অন্য জায়গা দেখলাম যথাক্রমে আমরা হলিউড আশ্রমটাই কিন্তু খুব সুন্দর, সবচেয়ে বেশি সাধু কর্মচারীর সংখ্যা হলিউড আশ্রমে দেখলাম। সেখানে মহারাজরা আছেন, এছাড়া ভলেন্টিয়াররা বেশ কয়েকজন আছেন যারা আর বাড়িতে ফিরে যান না, সেখানে থেকেই কাজ করেন। হলিউডে আমি প্রথম দিন পৌঁছেই গসপেল অফ শ্রীরামকৃষ্ণের বই বলেছিলাম এবং খুব আনন্দদায়ক হয়েছিল বলাটা। যেমন একটা অভিজ্ঞতার কথা বলবো, বক্তৃতার প্রসঙ্গে এখানে বেশি বলছি না। একটা বক্তৃতার পরে ওখানে রেওয়াজ হচ্ছে যে কোনো বক্তৃতাতে, আমি বলেছিলাম আরেকদিন ভক্তদের, সবসময় কোয়েশ্চেন অ্যান্ড আনসার হবে শেষকালে। আমরা আমাদের এখানে একটু চালু করা হয়েছে এখানে। তো সেখানে কিছুক্ষণ পরে একজন প্রশ্ন করেন, তিনি মাতাজি। ওখানে মাতাজিদের আশ্রমটা আমাদের মহারাজদের যে আশ্রম সেখান থেকে একটু দূরে অবস্থিত, এরা খুব শিক্ষিত এরা। ওদের মধ্যে একজন উঠে প্রশ্নটা করলেন, চমকে দিলেন আমাকে, বললেন কথা কিন্তু শেষ করে, আচ্ছা স্বামীজি আপনি তো অবতার ও বরিষ্ঠায় বলে শ্লোকটা করলেন, স্বামীজি শ্লোকটা ইংরেজিতে বলছেন, ঠিক আছে? Why don't you consider Sri Ramakrishna as an incarnation of Mother Kali? Because Ma Sarada had said when Sri Ramakrishna departed, যে আমার মা কালী তুমি কোথায় গেলে? মা বলেছেন এই কথা, ঠিক আছে? তো আমি অবাক হয়ে ভাবছি আমেরিকান ভদ্রমহিলা তিনি ঠাকুরের জীবনে এতটা পড়েছেন, একটা প্রাসঙ্গিক প্রশ্ন একটা করলেন, ঠিক আছে? আমি অবশ্য নিজের মতো উত্তর দিলাম যে স্বামী বিবেকানন্দ অবতার ও বরিষ্ঠায় যখন বলেছেন সেখানে শুধু কালীর কথা তো বলেননি, আর তাছাড়া শ্রীরামকৃষ্ণ জীবনীতে ওদের বংশতে ওদের ইষ্ট দেবতা হচ্ছেন রামচন্দ্র, ঠিক আছে? তোরা তো আমার পুকুরে গিয়েছিলি, সেখানে দেখেছিলি যে রামচন্দ্রের পুজো সেখানে এখনো হয়, রঘুবীর শিলা আছে। আর ঠাকুরের বংশের সবার নামটাই রাম দিয়ে শুরু হয়, যেমন রামকুমার, রামকৃষ্ণ, রামেশ্বর, রামলাল। তাই এদের রাম সম্পর্কটা খুব বেশি আছে। কিন্তু এখন রাম আমার নতুন করে এখানে অযোধ্যাতে এলেন, কিন্তু ঠাকুরের জন্য কিন্তু রামটা যথেষ্ট ছিল। আমি উত্তরের জায়গাটা বললাম যে নিশ্চয়ই মা কালী তিনি উপাসনা করেছেন, তন্ত্র সাধনা নতুন করে প্রতিষ্ঠা করেছেন, কিন্তু তাকে অবতার বলা বা মানুষ হিসেবে যদি বলি, পুরুষ হিসেবে বলি, আর কি করে বলতে গেলে সেটা ভুল হচ্ছে না, শুধু মা কালী বললে অসুবিধা হবে। আরেকটা জিনিস প্রসঙ্গ করে বলেছিলাম এটা, যে মা কালীর আদর্শটা আমরা যখন বাঙালিরা অভ্যস্ত, পাশ্চাত্যবাসীদের কাছে কিন্তু মা কালীর আদর্শটা বুঝতে একটু অসুবিধা হয়। সাংঘাতিক পরাক্রমশালী একজন মহিলা, অনায়াসে লোকে মাথা কেটে দিচ্ছে। ভগবান তো সাধারণত প্লেজেন্ট হবে, স্নেহশীল হবে, ভালোবাসা দেবেন, যা যা মানুষের দুঃখ কষ্ট আনন্দ দেবেন। ভয়ঙ্কর এই রূপটা, এটা হজম করতে মানুষের একটু অসুবিধা হয়, এইগুলো বলেছিলাম মনে আছে। এগিয়ে যাই, আমরা হলিউডের আলোচনার মধ্যে, হলিউডে আরও কতগুলো জায়গার মধ্যে সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপ, এর কথা আলাদা বলতে হয়। বাঙালির মধ্যে স্বামী যোগানন্দ, ইনি হচ্ছেন আমেরিকাতে গিয়ে খুব ভালো যোগ প্রচার করেছিলেন। স্বামী যোগানন্দের একটা বই আছে ইংরেজিতে, অনেকে দেখে থাকবে বইটা, অটোবায়োগ্রাফি অফ যোগী বলে। তো এনার এই আশ্রমটা খুব সুন্দর, একদম প্রশান্ত মহাসাগরের ধারে, সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপ বলে। সেখানে আমি সুমনা সানন্দ যেখানে হেডমাস্টার ছিলেন, আমরা সবাই গেলাম, ঘুরে ঘুরে দেখলাম। এরপরে গ্রিফিথ অবজারভেটরিতে গেলাম, এটা একটা বড় মিউজিয়াম। এখানে আইনস্টাইনের একটা মূর্তি বসানো আছে, একদম ঠিক আইনস্টাইন বসে আছে মনে আছে। তো আমার মনে আছে সবাই যা করছেন, আমিও আইনস্টাইনের পাশে বসে তার কাঁধে হাতে ছবি তুললাম। একটা ছবিটা দিয়েছিলাম আমি, অন্তত তার সান্নিধ্যটা কিছুক্ষণের জন্য পেলাম। আচ্ছা, এরপরে পরের দিনটা সাউথ প্যাসেডেনা, স্বামীজি এই বাড়িতে উঠেছিলেন, ছিলেন 3 মাস, 1 মাস। 3জন বোন, তারা মিড সিস্টার্স বলা হয়, এনাদের বাড়িতে স্বামীজি ছিলেন। এবং তখন তো কোনো আশ্রম ছিল না যে আশ্রমে গিয়ে থাকবেন। আমেরিকান সোসাইটিকে তিনি খুব কাছ থেকে দেখেছিলেন। এবং এখান থেকে কিছু দূরে, এটা সাদার্ন ক্যালিফোর্নিয়া তিনি আছেন, এখান থেকে তিনি নর্দার্ন ক্যালিফোর্নিয়া গিয়েছিলেন। এই নর্দার্ন ক্যালিফোর্নিয়াতে কিন্তু সান ফ্রান্সিসকো পড়ে। এই নর্দার্ন ক্যালিফোর্নিয়াতে গিয়ে তিনি কতগুলো জায়গায় বক্তৃতা দিয়েছিলেন, আজকে যেগুলো ল্যান্ডমার্ক হয়ে আছে।
এর মধ্যে অন্যতম হচ্ছে ইউনিটেরিয়ান চার্চ। এখানে স্বামীজি 8খানা বক্তৃতা দিয়েছিলেন, 8টা। এবং সেখানে খ্রিস্টানদের এই চার্চ এখনো চালু আছে, তবু কিন্তু স্বামীজির চেয়ার তারা আলাদা করে একটা ফলক দিয়ে রেখেছে। আমিও সেখানে গিয়ে রস্টমে উঠলাম, স্বামীর সঙ্গে তো রস্টমে উঠেছেন, আমিও সেই রস্টমকে ছুঁয়ে নিজে ধন্য হলাম। কিন্তু ভাবলাম যে 125 বছর আগে যে বক্তৃতা করেছে অন্য দেশ থেকে এসে, একটা পরাধীন দেশ থেকে, তাও সম্মানের সঙ্গে লোকে মনে রেখেছে না। আমেরিকা তো দ্রুত এগিয়ে যাচ্ছে, প্রচন্ড দ্রুত। যত আমাদের এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল সব কোম্পানিগুলো সেখানে, অথচ সেখানে কিন্তু স্বামীজিকে তারা কোনো কোনো জায়গায় অন্তত ভালো করে মনে রেখেছে। এটা দেখে খুব ভালো লাগলো। আচ্ছা, আমরা একটু এগিয়ে যাই। সান্তা বারবারা, এই কনভেন্টটা আলাদা করে উল্লেখ করতে চাইব। মাতাজি রেখে চালান একদম প্যাসিফিকের ধারে এই জায়গাটা, আশ্রমের কাছেই কিন্তু ওই মেগান আর হ্যারি এরা থাকে। মেগান হ্যারি কারা জানে না? কে বলতে পারবে? মেগান আর হ্যারি দেখি ছাত্রদের কুইজ কি জানে। মেগান আর হ্যারি হচ্ছে কুইন এলিজাবেথের তারা দাদা, ঠিক আছে? মেগান আর মেগানকে পরে আমেরিকান ফিলিপ স্টারকে বিয়ে করেছেন বলে ইংরেজ যে রাজতন্ত্র তাকে ছাড়তে হয়েছে। সে কিন্তু হ্যারি আর মেগান তারা এই এখানে থাকে এবং মাঝে মাঝে আশ্রমে আসে। বেশ ধনী লোকেরা কাছাকাছি থাকে। এই আশ্রমে যিনি যারা মাতাজিরা বেশ পণ্ডিত, তারা নাম হচ্ছে একজন নাম প্রব্রাজিকা বোজপ্রাণা। তিনি খুব সুন্দর করে জায়গাটা দেখালেন, অসাধারণ জায়গাটা, একদম সমুদ্রের ধারে, পাহাড়, সেখানে মাঝে মাঝে সমুদ্রের উচ্ছ্বাস এসে আশ্রমকে একটুখানি বিরক্ত পারে, বিঘ্ন পারে, কিন্তু খুব সুন্দর আশ্রম। এটা বলবো এগিয়ে যাই। ট্রাবুকো মোনাস্ট্রি, এটাও পাহাড়ের মধ্যে। এটা আলাদা করে উল্লেখ করবো, ল্যাগুনা বিচ, ক্যালিফোর্নিয়া, কালী মন্দির। অবাক হওয়ার মতো যে একদম ভবতারিণীর মূর্তি, সেখানে একটা রেপ্লিকা সেখানে নিয়ে গেছেন আমেরিকার ভদ্রমহিলা, ঠিক আছে? আর দক্ষিণেশ্বরের যে প্রধান পূজারী, তাকে বেশ কয়েক বছর পর নিয়ে গেছে। দুজন আমেরিকান পূজারী সেখানে সন্ন্যাস নিয়েছেন ভারতে এসে, তারা পুজোর কাজ করে। ভদ্রমহিলার বাড়িটাই একটা মন্দির করে দিয়েছে, একদম ভবতারিণীর মন্দির হবে দেখে। সেখানে সন্ধ্যাবেলা আলোতে একটা প্রোগ্রাম, খুব সুন্দর লাগলো। যে একদম সম্পূর্ণ আমেরিকানরা ভারতীয় ভাবাদর্শের প্রতি আকৃষ্ট হয়েছে। এমন নয় ভারতবর্ষ থেকে গিয়ে আমরা প্রচার করছি, তা নয়, তারা ভেতর থেকে কেটে দিয়েছে। শুধু এটা না, ভদ্রমহিলা কালী এর উপর একটা বই লিখেছে, খুব সুন্দর বই, আমাকে প্রেজেন্ট করলেন। 80 বছর বয়স, অত্যন্ত ভক্তিমান। আমি কয়েকবার জিজ্ঞেস করছি কি করে আসল তো চলে, আপনার খরচটা আছে। বলছেন মা, মাদার ইজ শি উইল টেক কেয়ার অফ এভরিথিং। এবং আপনি ওয়্যার ডু গেট দ্য ইন্সপিরেশন? বলছেন যে স্বামী গম্ভীরানন্দজি ইউজ টু ট্রিট মি অ্যাজ হিজ ডটার। স্বামী গম্ভীরানন্দজি আমাদের প্রেসিডেন্ট করেন ছিলেন, অত্যন্ত পণ্ডিত লোক ছিলেন। তো আমার বলছেন যে যখনই যেতাম আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেন, যখন তার শেষ সময় আমি উপস্থিত ছিলাম, তাই তার আশীর্বাদে আজকে এটা করতে পেরেছে। খুব সুন্দর এই মন্দিরটা, আলাদা করে উল্লেখ করলাম এই জন্য। একটু এগিয়ে যায়, লেগুনা বিচ থেকে ওকল্যান্ড এয়ারপোর্ট থেকে আমরা চলে গেলাম বার্কলেতে। এই বার্কলের কথা আগে একটু উল্লেখ করেছি, আমাদের আশ্রমটা ইউনিভার্সিটি একটা আছে। বার্কলে সেন্টারের কথা বলতে গিয়ে একটু ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলের কথা একটু শুনে নিই। এটা সরকারি প্রতিষ্ঠান। এর থেকে 2 ঘন্টা দূরে আছে আরেকটা বড় ইউনিভার্সিটি, নাম হচ্ছে স্ট্যানফোর্ড। এই স্ট্যানফোর্ডটা হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠান। এই দুটোই অত্যন্ত নামকরা ইউনিভার্সিটি, কিন্তু প্রথমটা সরকারি বলে সেখানে অনেক ঝান্ডা তোলার সুবিধা আছে, ঠিক আছে? আমরা সন্ধ্যাবেলা গেলাম, গিয়ে দেখলাম সেখানে ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ নিয়ে ঝান্ডা তুলতে বসে আছে, ঠিক আছে? তারা হচ্ছে সবাই কেন তারা হামাসের ওপর, অর্থাৎ আরবদের উপর বোমা ফেলছে ইসরায়েলিরা, এই নিয়ে তাদের প্রতিবাদ, ঠিক আছে? তা আমেরিকাতে এই জায়গাটা আছে যে মানুষের প্রতিবাদ করার জায়গা কিন্তু তারা রেখেছে। যেহেতু তারা বড় দেশ, মাঝে মাঝে অন্য দেশের ব্যাপারে তারা একটু ইন্টারফিয়ার করে, না করেই গেলে স্টুডেন্টরা আমার সঙ্গে এ ব্যাপারে বেশ সরব হয়। বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখা যাবে এই যে ইসরায়েল প্যালেস্টাইনের যে লড়াইটা এখনো চলেছে, সম্প্রতি যার একটা এসকালেশন হয়েছে, বেড়েছে, তোরাও তো তাহলে নিশ্চয়ই করেছিস, তাই তো? তার প্রতিবাদ মিছিলটা কয়েকবার দেখলাম। তো তার মধ্যে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার প্রথম দিনে গিয়ে দেখলাম বিরাট লাইব্রেরি, সেখানকার মহারাজনী ঘুরে দেখালেন
ফ্রি এন্ট্রি, আমরা কি বই সব দেখলাম। আচ্ছা, বার্কলে থেকে আমরা সান ফ্রান্সিসকো, বার্কলে থেকে সামান্য দূরে, পরের দিনে সেখানে গেলাম বেদান্ত সোসাইটি। সবচেয়ে সারা পৃথিবীর মধ্যে রামকৃষ্ণ মিশনের মধ্যে সবচেয়ে ধন সম্পত্তি বেশি রয়েছে এই আশ্রমে। কিন্তু হ্যাঁ, মানে ধন সম্পত্তি দিয়ে নিশ্চয়ই একটা ধর্মীয় প্রতিষ্ঠানকে বিচার করা যাবে না, কিন্তু আমি আলাদা করে উল্লেখ করছি এই জন্য তাদের একটা রিট্রিট সেন্টার আছে, ওলেমা রিট্রিট বলে। তার আয়তনটা হচ্ছে 2200 একর, 2200 একর, ঠিক আছে। আরেকটা শান্তি আশ্রম আছে যেটা স্বামী তুরিয়ানন্দজি দিয়েছিলেন, সেটা বোধ হয় 300 একর। আরেকটা লেক তাহ বলে একটা জায়গায় একটা প্রপার্টি আছে, সেটা 200 একর, ঠিক আছে। তা এত বড় বড় প্রপার্টি যে মহারাজরা সেখানে যাওয়ার জায়গা নেই। এটা তো হলো মূল শহর সান ফ্রান্সিসকো, অন্যতম বড় শহর আমেরিকা। সেখানেও দুটো আশ্রম আছে। স্বামী ত্রিগুণাতীতানন্দজি সত্যি সত্যি মার্টিয়ার টু দ্য কজ হয়েছে, শহীদ হয়েছিলেন এখানে। কেন যেন শহীদ হয়েছিলেন যে বলতে পারি ছেলেদের মধ্যে, আমার মনে আছে কিনা, আমরা মাঝে মাঝে একটু বড় করে বলি শহীদ হয়েছে, কেন হয়েছিল বলা যাবে, মনে আছে? ভক্তরাকে বলতে হবে শহীদ হয়েছেন কেন? ঠিক 1913 সালে ত্রিগুণাতীত মহারাজ মঞ্চ থেকে দাঁড়িয়ে বক্তৃতা করছে। সে হচ্ছে ইসলাম, মানে দেখাতে নিয়ে গেলেন মহারাজরা। এটা ওল্ড মোনাস্ট্রিতে হয়েছিল মহারাজ, এখন নিউ মোনাস্ট্রি নতুন বাড়ি হয়েছে। ওল্ড মোনাস্ট্রি দাঁড়িয়ে বক্তৃতা করছে। তো সেখানে তো সবাই আসতে পারে বক্তৃতা, আমাদের মিশনের লোক সবাই আসতে পারে। একটি ছেলে এসছে, তার একটু ডিরেঞ্জমেন্ট হয়েছে, মাকে আমি বলবো না। তো সে একটা বোমা ছিল রসমায় থেকে, এবং মহারাজ সেই বোমাতে কাছাকাছি হসপিটালে ভর্তি হলেন। 2 দিন পরে মারা গেলেন। কিন্তু মারা যাওয়ার আগে বারবার জিজ্ঞেস করেছেন, না ওই ছেলেটি ভালো আছে তো, কেমন আছে? কারণ বোমাতে সেও যে আহত হয়েছে জানছে, ছেলেটি অবশ্য মারা যায়। তো সেই জন্য ত্রিগুণাতীত মহারাজকে মার্টিয়ার মানে শহীদ বলা হয় টু দ্য কজ। সান ফ্রান্সিসকো সেন্টার অসাধারণ সেন্টার, অসাধারণ। দুটো সেখানে বাড়ি রয়েছে পাহাড়ের উপরে, মানে পাহাড় মানে শহরটাই পাহাড়ের উপরে, ঠিক আছে। এবং একদম মানে কর্পোরেট অফিস বলে মনে হবে নতুন মোনাস্ট্রিটা, ঠিক আছে। সেখানে আরেকজন বিখ্যাত মহারাজ সেখানে খুব কাজ করেছিলেন, তার নাম হচ্ছে স্বামী অশোকানন্দ মহারাজ। রামকৃষ্ণ মিশনের আদর্শকে পরবর্তীকালে মানে শ্রীরামকৃষ্ণ শিষ্য উত্তর যারা বড় করে ছড়িয়েছিলেন, তার মধ্যে ইনি খুব উপর দিকে যাবেন। ইনি এবং স্বামী প্রভবানন্দ হলিউডে, এরা রামকৃষ্ণ আন্দোলনের ধ্বজাকে খুব বড় করে নিয়ে যেতে পেরেছে পরবর্তীকালে। আমরা একটু এগিয়ে যাই। সান ফ্রান্সিসকো পরের দিনে এত আধুনিক জায়গায় গেলাম। আমাদের 2 ছাত্র বেলুড় বিদ্যা মন্দিরে, তারা যত্ন করে দেখালো সমস্ত কম্পিউটার কোম্পানিগুলোর হেডকোয়ার্টার্স এখানে। অ্যাপল দেওয়া রয়েছে, মেটা মানে ফেসবুক, মাইক্রোসফট, গুগল, এই সবকটা বাইরে থেকে দেখলাম। শুধু অ্যাপেলটা বেশি করে দেখতে পেলাম, মানে একদম খুব সুন্দর, মানুষের বোঝার পক্ষে তাদের প্রোডাক্টগুলো, মানে যেটা চমকে যাওয়ার মতো জায়গায় একটা বড় গ্লোব করেছে মাঝখানে। ছেলেদের জন্য বিশেষ করে বলছে, একটা গ্লোব করেছে মাঝখানে। অ্যাপল কোম্পানিটা ধরা যাক উদাহরণ দিচ্ছে, হয়তো 16-17টা বাড়ি, অনেকখানি জায়গা ধরে, ঠিক আছে। ওই গ্লোবের মধ্যে আপনারা দেখতে পাবেন যে সব বাড়িগুলোর অবস্থান দেখা যাচ্ছে। শুধু তাতেও হবে না, আমি মনে তো শুধু বাড়ি দেখাবো তা না, আপনি দেখুন একটু ভালো করে, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওটাও দেখতে পাবেন, অন্য বাড়ির ভেতরে কেউ হাঁটছে সেটা দেখা যাচ্ছে। আধুনিক প্রযুক্তি অপটিক্স তারা কোথায় নিয়ে গেছে, ওখানে বসে বসে বিভিন্ন জায়গায় তারা দেখতে পাচ্ছে। আমরা জিজ্ঞেস করছি যে আচ্ছা এতে সিকিউরিটির অসুবিধা হবে না, তোকে দেখতে পাচ্ছি বলে তা হবে না, সেটা ব্যবস্থা আছে। আরেকটা কথা, অ্যাপেলের যে বাড়িটা, অ্যাপেল সেন্টার, পুরোটার উপরে সোলার লাগিয়েছে, পুরো বাড়িটা সোলার। এবং সেখানে জিজ্ঞেস করেন আমার সঙ্গে যিনি আমেরিকান দিয়েছেন, বাঙালি আমেরিকান, তিনি বলেন আচ্ছা যদি মেঘলা হলে ক্লাউডি হয়ে যায় তখন কি হয়? বলে তার বিকল্প ব্যবস্থা, তখন প্রিন্ট থেকে দিতে পারে, যেমন এখানে। কিন্তু এই কোম্পানিটা কত এগিয়ে গেছে সেটা বলছি। প্রথম কম্পিউটার কোম্পানি কিন্তু অ্যাপেল নয়, কিন্তু অ্যাপেল কোম্পানি এখন অন্য কোম্পানি জন্য এগিয়ে গেছে। মানে একটু আন্দাজ দেওয়ার জন্য বলছি, আমেরিকাতে লোকে স্যামসুংয়ের কেউ মোবাইল ব্যবহার করে না, কিন্তু স্যামসুং, নোকিয়া,
বা আমরা যেগুলো ব্যবহার করি সবাই অ্যাপল, আইফোন সবই ব্যবহার করে, ঠিক আছে। এই জায়গার আরেকটা খুব বেশ নাম করা জায়গা, আমরা রাস্তাতে দেখতে পেলাম শুধু, সেটা যে টেসলা কোম্পানির কারখানা এখানে আছে। এলন মাস্ক পৃথিবীর সবচেয়ে ইন্ট্রিপিড এন্টারপ্রেনার বলা যায়, সবচেয়ে উৎসাহী, মানে কি অদ্ভুত অদ্ভুত জিনিস করেছে। তার মধ্যে একটা নিশ্চয়ই টুইটার কোম্পানিটা টেক ওভার করা। টুইটার কোম্পানি পাল্টে কি নাম হয়েছে জানা, এক্স নাম হচ্ছে, এটা জানি। সে যখন টেক ওভার করলেন দারুণ বাদানুবাদ হলো, কিন্তু তিনি হাজার লোক আরো বেশি টাকা দিয়ে কিনে ফেলেন কোম্পানি, বহু লোককে ছাঁটাই করলেন। তারপর সেটা নিয়েও বাদানুবাদ হলো, তিনি আছেন এক জায়গায়। মানুষরা কিরকম সাহস, তারপর উদাহরণ বলি, স্পেসে তো রকেট যায়, তো স্পেসের রকেট তো সাধারণত বিভিন্ন দেশই করে, টাকা তো অনেক বেশি যায়। ইনি বলেন আমি প্রাইভেট স্পেসশিপ ছাড়তে চাইছি, আমার টাকা আছে, আপনার পারমিশন দেন। তো গভর্নমেন্ট তারপর এনাকে এবং আরো কয়েকটা কোম্পানিকে পারমিশন দিয়েছে, তারা প্রাইভেট আলাদা স্পেসশিপ ছাড়ছে। মানুষ চাঁদে যেতে পারবে, চাঁদেতে 1 খণ্ড জমি কিনতে পারবে, এই অফার তারা দিচ্ছে, ঠিক আছে। এবং বুকিং শুরু হয়ে গেছে, ঠিক আছে, চাঁদে যাওয়ার জন্য বুকিং। আর চাঁদে যাওয়ার আগেও উপরে মহাকাশে ঘোরার জন্য এর মধ্যে কয়েকজন চড়ে ফেলে তার স্পেসশিপে। আমি হিউস্টনেও পরে গিয়ে দেখলাম এই প্রাইভেট যারা, তাদের মাধ্যমে তারা আলাদা স্যাটেলাইট বানাচ্ছে আকাশে, তার মাধ্যমে এখন ইউক্রেন আর যে যুদ্ধ চলছে রাশিয়া, তার তথ্য তারা সেই স্যাটেলাইট দিয়ে দিচ্ছে। মানে সরকারি স্যাটেলাইটের সঙ্গে পাল্লা দিয়ে তারা প্রাইভেট স্যাটেলাইট পাঠাচ্ছে। মানে কতটা তারা দুঃসাহসী এন্টারপ্রেনার সেটা বলছে। এটা ফিনান্স করার জন্য লোক আছে, কিন্তু বারবার এইটা মানুষের সাহসকে তারা প্রমোট করে দেন। আমরা যেমন ছেলে মেয়েদের বলি, বাবা নিশ্চিন্ত লাইনে যাও, চাকরি বাকরি পেয়ে নিশ্চিন্ত থাকবে, ইঞ্জিনিয়ার ডাক্তার হবে, তাই না? কিন্তু তারা কিন্তু এই ধরনের দুঃসাহসিক ব্যাপারটাকে প্রমোশন দেয়। যেমন বিল গেটস বা এই যে জুকারবার্গ, তারপর অ্যাপল কোম্পানির যিনি প্রথম প্রতিষ্ঠাতা, কি নাম জানা, কি নাম, স্টিভ জবস, এরা কেউ কিন্তু ইউনিভার্সিটি পড়া শেষ করে, ঠিক আছে। তার আগেই তারা তাদের মাথা যখন কাজ করেছে, ভেবেছেন বড় কাজ করবেন, তা ঝাঁপিয়ে পড়েছে। ইনফ্যাক্ট হার্ভার্ড কোম্পানি বলছে ইউনিভার্সিটি, কদিন আগে আমি একটা কনভোকেশন অ্যাড্রেস শুনছিলাম যে জুকারবার্গ পরে এসে তার ডিগ্রিটা নেয়, তার আগে ফেসবুক তখন বিরাট বড় হয়ে গেছে। এই যে মানুষের দুঃসাহসিক প্রচেষ্টাকে তারা স্বাগত জানাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম যে সবাই কি সফল হবে, তা হবে কি করে? কিন্তু কি এই যে বাতাবরণটা তৈরি হচ্ছে, তুমি সাহস করে এগিয়ে যাও, আমরা আছি, ফিনান্স কোম্পানি আছে তাদের সাহায্য করার জন্য। মানে মানুষকে নতুন কিছু উদ্যোগ শুরু করতে টাকা লাগে প্রথমে, তাই না? ধরে ধরো বড় বাড়ি করবে, এরপর সমাজে চিন্তা হচ্ছে 4 তলা বাড়ি টাকা লাগাতে গেলে ধরে, তো সেখানে তারা বলছে তুমি টাকা পেয়ে যাবে, চিন্তা নেই, ইন্টারেস্ট হয়তো দিতে হবে, তো টাকার জন্য তোমার কাজ যেন আটকে না হয়। আমরা বড় এখানে অডিটোরিয়াম করতে চাইছি, মাথায় হাত দিয়ে বসে আছি, 4 কোটি টাকা বেশি খরচা হবে, তো মানুষ প্রথমে হতাশ হলো। আমরা ফান্ড কোম্পানি আছে, তো টাকা দেবো। তো এই যে মানুষকে এগিয়ে যাওয়ার জন্য যে ব্যবস্থা, ফান্ড কোম্পানিগুলো ম্যানেজমেন্ট করার জন্য ভারতীয়রা আছে। বিশেষ করে বলবো সান ফ্রান্সিসকোতে যেদিন গান দুপুরে খেলাম, সেখানে একদম বিনয়ের সঙ্গে একটা ভদ্রলোক পরিবেশন করছে, সাউথ ইন্ডিয়ান ভদ্রলোক বুঝতে পারলাম। আর সেখানকার মহারাজ যেহেতু সাউথ ইন্ডিয়ান, সেটা নিরামিষ খাওয়াই হলো ভালো, সব জায়গায় নিরামিষ খেতে হয়, ভালো মাছ মাংস পেয়েছি, সেটা উৎকৃষ্ট সাউথ ইন্ডিয়ান রান্না পেলাম। মহারাজ পরিচয় দিয়ে বলাচ্ছেন, দেখুন এই ভদ্রলোক প্রকাশজি, এনার বাড়ি থেকে সব খাবার এসছে। আমি তো খাবার এসছে একটু লজ্জায় জিজ্ঞেস করছি যে আচ্ছা প্রকাশজি আপনি কী কাজ করতেন, সাথে চলে গেলাম। দেখুন যেসব কোম্পানিগুলো উঠে যাচ্ছে তাদেরকে রিট্রিভ করা, তোলা, এটা একটা বিশেষ আর্ট। আমি সেটা করেছি, 4টে কোম্পানিকে তোলার কাজ করেছি। ভারতীয়রা এত প্রমিনেন্ট বিভিন্ন জায়গায়, এরা কিন্তু বিনয়ের সঙ্গে তারা ধর্মচর্চাও করছে। সঙ্গে সঙ্গে তারা এসে রেগুলার এই বেদান্ত সোসাইটিতে আসেন, স্বামী স্ত্রী, সেখানে বহু 40 বছর ধরে সেখানে আছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কথা বলেছি আলাদা করে, স্ট্যানফোর্ডটা খুব সুন্দর ইউনিভার্সিটি, এর চার্চটাও ভারী সুন্দর, আমরা গিয়েছিলাম এখানে। আচ্ছা, ওয়ালনাট গ্রিন করেছি। আলাদা করে উল্লেখ করতে লেক টাহো, এই লেক টাহোটা ওরা নিজেরাও বলে গর্বের সঙ্গে যে পৃথিবীর
পৃথিবীর অন্যতম সুন্দর জায়গার মধ্যে একটা। আমরা যেখানে ছিলাম যে হোটেলে, আমরা দুই মহারাজ এবং দেবাশিস নামে আরেকটি ভক্ত আর তার মা বাবা, তারা হোটেলে বলছে যে দেখুন স্বামীজি, স্বামীজি না ইন্ডিয়ান বুঝতে পেরেছে, বলছে দিস ইজ দ্য মোস্ট ফটোগ্রাফ প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। তার সাথে আমি হাসছি। ছেলেটি আছে ওখানে, যারা হোটেলে কাজ করে না অনেকে শিক্ষিত ছেলে, কিন্তু হয়তো ইউনিভার্সিটিতে কাজ করে, হোটেলে কাজ করতে এসেছে অল্প সময়ের জন্য, কিছু এক্সট্রা আর্নিং হবে। চোখ বল করে বলছে নো আই এম সিরিয়াস, দিস ওয়ান অফ দ্য মোস্ট ফটোগ্রাফ প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। এবং সত্যি তারপর আমরা লেক টাহোতে আমরা বোট রাইড নিয়েছিলাম। সত্যি 2 ঘন্টা বোট রাইড, মানে একেবারে মেসমারাইজ বলে না, সত্যি সত্যি সেটা করেছে। আমরা অনেকেই বলেছি, একদম মানে অবাক করে দিয়েছে। এত সুন্দর জায়গা, একটা লেক, আর লেকটা কিন্তু ম্যান মেড লেক। মানে আমি একটু বোঝানোর জন্য বলছি, আমরা যারা মিশনে এসেছি না, আর আমার সুযোগ হয়েছে মিশনে পড়াশোনা করা, আমরা যে কোনো ঘটনা স্বামীজির জীবনের ফ্রেম দিয়ে দেখি, যে বিবেকানন্দকে দেখতে পারেন, তখন নিজে দেখুন লেক টাহো তখন সৃষ্টি হয়, অর্থাৎ লেক টাহোটা একটা জলাধারটা বরফ বলে তৈরি হয়। এই লেক টাহোটা তখনও তৈরি হয়নি, কিন্তু হওয়ার পর সেটা একটা ধারে একটা ছোট দ্বীপ আছে, বরফ পড়ে। আমরা গিয়ে বরফ দেখলাম, বরফ আছে পাহাড়ের উপরে, সবুজ বনানী, নীল রঙের জল, এবং মানে একেবারে মানে পিকচার স্কিল যে বলে না, ছবি তুলল সত্যি জায়গায় রেখেছে তারা ছবি করে। ঠিক আছে, আরেকটা জিনিস বলতাম মজার, যদিও সেটা হচ্ছে এই ওখানে নিয়ম হচ্ছে জুয়া খেলার জন্য অনলাইন গ্যামলিং তার ব্যবস্থা আছে। ঠিক আছে, গেমিং, কয়েকদিন একটা গেমিং পার্লার একটা বড় আলোটা দিলাম রাজকোটে, অনেকগুলো মারা গেল, 35 জন মারা গেছে। তো আমেরিকার অনলাইন গেমিং এর জায়গা আছে আলাদা। তো গেমিং এর জায়গাতে খুব ভালো খাবার পাওয়া যায়। আমাকে যারা নিয়ে গেছিল তারা নিবাসী করে দেখুন, আমাদের গেমিং এর জায়গায় সবচেয়ে সস্তার খাবার দেখুন, আমরা চলো ওখানে খেতে যাবো, চলো যাচ্ছি। তো গিয়ে দেখলাম কম্পিউটারে গেমিং খেলা, হয়তো প্রথমে $1 দিয়ে খেলে, প্রথমে $10 পেয়ে গেল, ধীরে ধীরে নেশা হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা মানে গেমিং খেলে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা। নিয়ম আছে, গেমিংটা কোনো জলের আধারের কাছে থাকতে হবে। ক্যালিফোর্নিয়ায় গেমিংটা ব্যান। লেক টাহোতে কি করে আছে জিজ্ঞেস করলাম, কি করে আছে? আসলে লেক টাহোটা আসলে ক্যালিফোর্নিয়া, মিশিগান দুটো স্টেটের বর্ডারে আছে। সুতরাং এখানে খুব ভালো গেমিংয়ের জায়গা, প্রথম টাকা রোজগার করে তারা। টুরিস্টদের একটা ঠিক থেকে ভিড় থাকে। আমি গিয়ে যে সময় গেলাম সেখানে বরফ ছিল না, বরফ যখন পড়ে একদম নিশ্চয়ই লোক কমে যায়। কি বলছেন স্বামী, কি বরফ পড়লেই তো বেশি আসে, তার মানে লোকে ভয় পাবে? না না, বরফের সময় স্কিং করে তারা, ওই বরফের উপর দিয়ে সে জুতো পরে পরে তারা যাবে উপর দিয়ে। ঠিক আছে, এটা তার খেলা। আর পাহাড়ের উপর থেকে নিচে নামে, দুঃসাহসিকতা, এই জিনিসটা কোনো মুক্ত আমরা, কোনো বন্ধন আমাদের মধ্যে। এই যে বেদান্ত যেটা বলছে, সত্যি সে সোসাইটির কিছুটা তার স্বাদ পাওয়া যায়, এটা বলছে। স্বামীজির কবিতা আলোচনা করেছিলাম, ভালো লেগেছিল। তারা নিজেরা বললো যে মহারাজ স্বামীজির কবিতা পড়ছেন, সাজেস্ট করলাম তোমাকে 4th of July কবিতা আমাদের জন্য বলবো। এই জন্য আমেরিকান সন্ন্যাসী বললেন, এই জন্য পোয়েমস অফ স্বামী বিবেকানন্দ এটা বার্থডেতে বলেছি। তারপরে আমেরিকান সন্ন্যাসীর কথা শুনে 4th of July মানে স্বামীজি যে কবিতা, এটা আলোচনা করেছিলাম। পরে আবার হিউস্টনে এই একই দিনে 3টে বক্তৃতা করেছিলাম। আমি ভাবছিলাম আমি পারবো না, মহারাজ বলেছেন যে রবিবার সেদিন একটু করে দিও, এই দিনে আমাদের লোক বেশি আসে। এই দিনে একদিন স্বামীজির কবিতা নিয়ে বলেছিলাম, একদিন শঙ্করাচার্য রামানুজ, কারণ সেদিন শঙ্করাচার্যের জয়ন্তী ছিল, আবার সেদিনে মাদার্স ডে পড়েছিল। তাই সন্ধ্যেবেলাটা মা শারদার সম্পর্কে আলোচনা করেছিলাম। তো সেদিন অবশ্য সান হোসেতে, মানে যেটা সিলিকন ভ্যালির আশ্রম সেখানে, তো সেখানে ভারতীয়রা অনেক পরিমাণে ছিলেন। আমেরিকার 2জনকে দেখেছিলাম মনে পড়ে, ওরা হলো সব লেকচারে ইংরেজিতেই করতে হতো না সেখানে। 13 তারিখে টেলিজাইজ লরেন্স বার্কলে ল্যাবরেটরির কথা বলেছি। তারপরে হিউস্টনে ফিরলাম। হিউস্টনে যা যা দেখেছে পরে একটু বলে দিই দ্রুত। নাসা, এই নাসার কথা একটু বলতে হয়। ছাত্ররা যারা দেখবি, তোরা কেউ কি সায়েন্স মিউজিয়ামে, বিড়লা সায়েন্স মিউজিয়ামে গেছিস কলকাতায়? কেউ আমরা কেউ গেছে সায়েন্স মিউজিয়াম?
সায়েন্স মিউজিয়ামে গেলে কি হয়, লোকেদের মধ্যে প্রথম তৃষ্ণাটা জাগে যে বিজ্ঞানের পড়াশোনা করার, মডেল করার। আমরা বইয়ের পরীক্ষার জন্য যেটা পড়ি বা পরীক্ষার জন্য হয়তো কিছু প্র্যাকটিক্যালও করি, কিন্তু এইখানে যে মানুষ একটু বড় করে বিজ্ঞানকে দেখতে শিখে। তার একটা উদাহরণ দেব। এই নাসাতে 1969 সালে প্রথম যে চন্দ্রে গিয়েছিল যানটা, সেটা সাজানো আছে 3টে টুকরো একসঙ্গে জোড়ানো দিয়ে যান। আমাদের একদম দেখিয়ে বলছে যে 3টে টুকরো দেখতে পাচ্ছে, এটা দেখলাম, এটাতে পেট ভরলো না যায়। এরপরে যে আরেকটা জায়গায় দেখালো একদম পুরো একটা স্পেস শাটল খোলা আছে, খুলে যেখানে ককপিটে বসে লোকেরা, সেটা আমরা বসার সুযোগ পাচ্ছি। আমি এখানে বসে গেলাম ককপিটে, যেখানে নানা রকমের যন্ত্রপাতি আছে। আর স্পেস শাটলের মধ্যে তো গ্র্যাভিটেশন নেই, মাধ্যাকর্ষণ নেই, সুতরাং তার আগে মডেলে দেখিয়েছে কিরকম ভাবে অ্যাস্ট্রোনট যারা বসে আছে না, মনে করো তুই দোতলা থেকে একতলায় নামছিস, সেখানে কিন্তু আর মাধ্যাকর্ষণ করে টানছে না, সেখানে রীতিমতো ঘুরপাক খেতে পারবে সেখানে। আমরা অবশ্য সেরকম অভিজ্ঞতা হয়নি, কারণ আমরা তো মাধ্যাকর্ষণের জায়গায় আছি, কিন্তু স্পেস শাটলটা কিরকম হয় সেটা দেখার অভিজ্ঞতা হয়। দেখলাম অনেক স্কুল থেকে, অন্তত দুটো তো পরিষ্কার দেখলাম, স্কুল থেকে বাচ্চারা আসছে, তারা দেখছে। আমাকে যারা নিয়ে গিয়েছিল তারাও বাঙালি অধ্যাপক, সে তার ছেলেকে একসময় নিয়ে গেছে সেখানে। এই যে ছোটবেলা থেকে বিজ্ঞানের প্রযুক্তির কথা দেখছে, ধীরে ধীরে তার মধ্যে তৃষ্ণা যাচ্ছে, তাই না, জ্ঞান অর্জনের ইচ্ছা যাচ্ছে। হিউস্টনের শেষের দিকে স্বামী বিবেকানন্দ বলেছি। আচ্ছা, এবার একটু দ্রুত একটু ছবিতে চলে যাবো। বলার পরে ছবিতে গেলে ছবির পরে বলাটা ভালো লাগবে না, সে ছবিতে চলে যাবে। এটা হিউস্টনের দুর্গাবাড়িতে ছবি। দুর্গাবাড়িতে প্রথমের দিকে, ওই পেছন দিকে অন্নপূর্ণা পুজো, মানে সুন্দর করে পুজো হয়েছে। এটা সর্বপ্রিয়ানন্দ মহারাজ আছেন, আমি আর চম্পকবাবু যার সঙ্গে গিয়েছিলাম, একটা নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটি, তার যে অল্টার বা এখানেই তাদের পুজোটাও হয়, আর সামনে প্রেক্ষাগৃহ আছে। এটা হচ্ছে নিউ ইয়র্কের বিখ্যাত টাইম স্কোয়ার। এই টাইম স্কোয়ারটা হচ্ছে বহু মানুষ সন্ধ্যেবেলা ঘুরতে আসে এবং বসে তারা কফি খায়, আনন্দ করে। রাত্রি 8টা-9টা পর্যন্ত লোকেরা এখানে বসে থাকে অফিস থেকে। আচ্ছা, এটা নিউ ইয়র্কের সাবওয়েতে ট্রেন দিয়ে যাচ্ছে, ঠিক আছে, ট্রেনে করে। এখন তো কলকাতাতেও ভালো সাব মেট্রো স্টেশন হয়েছে এখানে। এটা পেছন দিকে বিখ্যাত বিখ্যাত বাড়ি রয়েছে, যেমন নিউ ইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিং, নাম শুনে কিছু তো না, পেছন দিকে এম্পায়ার স্টেট বিল্ডিং দেখা যাচ্ছে, এই যে আলোকিত যে বাড়িটা এম্পায়ার স্টেট বিল্ডিং। অনেক বিখ্যাত লোকজন এখানে থাকেন, এই যে অঞ্চলটা বলে মানহাটন। তারপরে এখানে একটু দূরে ট্রাম্প টাওয়ার আছে, ডোনাল্ড ট্রাম্প, তার নাম থেকে ট্রাম্প টাওয়ার। তিনি বড় ব্যবসায়ী, তারপরে প্রেসিডেন্ট দাঁড়িয়ে এরিয়া সর্বপ্রিয় অনুষ্ঠানটা আছে। এইটা হচ্ছে হাডসন নদীর ধারে। আগে হাডসন নদীর কথা বলেছি নিউ ইয়র্কে। এই হাডসন নদীর জায়গাটা এত সুন্দর, চড়া নয় কিন্তু, আমাদের গঙ্গার তুলনায় অনেক ছোট, তাই জন্য নিউ ইয়র্ক ক্রস করে নিউ জার্সিতে লোক যায়, কিন্তু খুব বর্ধিষ্ণু জায়গা। আমরা সেখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমরা জেটিতে দাঁড়িয়ে আছি, পেছন দিকে নিউ জার্সির বাড়িগুলো দাঁড়িয়ে আছে। আচ্ছা, এইটা আমরা আছি, এটা ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার্স নিউ ইয়র্কে, ঠিক আছে। একটা অধিবেশন চলছে, একটা অধিবেশন চলছে, আমাদের বলছে আপনারা আওয়াজ করবেন না। দর্শক হিসেবে আমরা গেছি, উপর থেকে ছবি নিতে পারছি, নিচে অধিবেশন হচ্ছে। আমি কি করে দেখলাম সব সিটের লোক আছে, লোক নেই, কিছু অ্যাবসেন্ট আছে। এবং এখানেও তো অ্যাবসেন্ট, রোল কল হয় না এখানে, রোল কলে কি বলবো, যে অ্যাবসেন্ট হয়ে যায়। গুরুত্বপূর্ণ আয়োজন হলে সবাই আসে, বলে মাঝে মাঝে অ্যাবসেন্ট হয়ে যায়। আচ্ছা, এখানে ইউএনওতে সমস্ত দেশের ফ্ল্যাগ এখানে আছে। আমাদের দেশের ফ্ল্যাগ পেছনে ছিল বলে এখানে একটা ছবি তুলেছিলাম। আচ্ছা, এটা সেই যে 100তলা বাড়ির ছাদ বলেছিলাম, সেই 100তলা বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে আছে তিনজন। সেই ছাদের উপরে বসে রয়েছে, নিচে কিন্তু দেখা যাচ্ছে কাঁচটা, ওই কাঁচের মধ্যে উঠে দিয়ে 100টা তলা দেখা যাচ্ছে। আমি একটু
বাবু হয়ে ধ্যানের পজিশনে বসে আছে, কিন্তু আসলে 117 টা দেখছিল। এটা হচ্ছে কেনেডি সেন্টারে, যেটা বললাম ওই জন কেনেডির নামে সেন্টার। জন কেনেডি আমাদের খুব পপুলার প্রেসিডেন্ট ছিল, গুলিতে মারা যান, তার নামে কাজ হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে বিখ্যাত ক্যাপিটাল হিল, মানে এটা আমেরিকার পার্লামেন্ট বসে। আমাদের যেমন লোকসভা আর রয়েছে রাজ্যসভা, ওখানে সব দুটো সভা। আচ্ছা, পেছন দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা ওয়াশিংটনের, এটা ওয়াশিংটনের অধ্যায় আমরা দেখছি। ওয়াশিংটনের খুব বড় দুটো প্রতিষ্ঠানের হেডকোয়ার্টার, একটা ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক, আর হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। সৌভাগ্যক্রমে দুটো যেমন পরিচিত লোকজন ছিলেন, আমাদের সঙ্গে ইউনিভার্সিটিতে পড়েছিলেন অধ্যাপিকা ডক্টর সুস্মিতা দাস, এই ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট। তিনি খুব যত্ন করে দেখিয়েছিলেন এবং তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন, পরে আমরা সবাই গিয়েছিলাম, কাছাকাছি জায়গায় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তারপর এইটা হচ্ছে, আচ্ছা এটা খুব নাম করা জায়গা কিন্তু আমাদের দিকে, শিকাগোতে যেখানে স্বামীজি ট্রেন থেকে নামলেন, এখান থেকে তিনি হেল তাদের বাড়িতে যাবেন, এখানেই স্টেশনটা ছিল সেই সময়। আচ্ছা, এরপরে স্বামীজি অ্যাড্রেসটা হারিয়ে ফেলে, মানে স্টেশন থেকে বেরিয়ে না কোথায় যাবেন বুঝতে পারছেন না। অ্যাড্রেসটা পার্লামেন্ট অফ ইন্ডিপেন্ডেন্সের যে অফিসটা, অ্যাড্রেসটা ভুলে ফেলে হারিয়ে ফেলে, ঠিক আছে। তখন তো মোবাইল নেই, কালো দিকে আসা হারিয়ে ফেলেছে, কি করবেন, রাস্তা ধারে বসে গেছে। তখন সেই হেল বাড়ি থেকে মিসেস হেল বেরিয়ে এসে তাকে নিজেদের বাড়িতে নিয়ে গিয়েছিল, এখানে স্বামীজি বসে। The place where stood the Head's house, হেডদের বাড়িটা এই জায়গায় ছিল। আর্ট ইনস্টিটিউট শিকাগোতে এই হলেতে স্বামীজি বক্তৃতা করেছিলেন। এখানে প্লেটটা দূর থেকে দেখা যাচ্ছে, আমি একটু পড়ে শোনাচ্ছি, হয়তো খুব পরিষ্কার করে দেখতে পাচ্ছি। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, এই যে বক্তৃতাটা স্বামী বিবেকানন্দ দিয়েছিলেন, সেই কথাটার উল্লেখ এখানে আছে, স্বামীজির ছবি সহ। ওদের বক্তৃতাটার কিছুটা অংশ এখানে আছে। প্রথম বক্তৃতাটা কিন্তু স্বামীজির ছোট, মানে একটা পাতার একদিকে পাতার মতো হয়ে যায় প্রথম বক্তৃতাটা। এছাড়াও আরো কয়েকটা বক্তৃতা দিয়েছিলেন, কিন্তু প্রথম বক্তৃতাই তাকে খুব পরিচিত করিয়েছিল, সেই প্রথম বক্তৃতারই উল্লেখ আছে। এইটা লেখা আছে স্বামী বিবেকানন্দ ওয়ে বলা আছে, অর্থাৎ এই আর্ট ইনস্টিটিউটের রাস্তাটা স্বামী বিবেকানন্দ ওয়ে বলা আছে। এই কাজগুলো করাটা খুব কঠিন সেখানে। আমাদের ভারতে স্বামী বিবেকানন্দ নামে আচ্ছার মূর্তি বসছে, রাস্তা হচ্ছে, তো সেখানে বিদেশি নামে রাস্তা করা যারা করেছেন ভারতীয়রা, অনেক দিন লবি করেছেন, সেনেটারদের ধরতে হচ্ছে, তারপরে করতে হচ্ছে, যারা করেছেন তাদেরও প্রশংসা করতে হবে। শিকাগো স্বামীনারায়ণ টেম্পল, আমি একটু বলছিলাম বোধ হয়, এরকম কতগুলো হিন্দু সংস্থা তারা খুব প্রমিনেন্ট, এর মধ্যে অন্যতম এইটা। তাদের মন্দিরগুলো খুব সুন্দর। কেউ কি আপনারা স্বামীনারায়ণ মন্দির দেখেছেন? আপনারা কেউ দেখেনি? অক্ষরধাম দিল্লিতে, অক্ষরধাম দিল্লিতে, এদের অনেক জায়গাতে খুব বড় বড় মন্দির আছে। আর দিল্লিতে অক্ষরধাম আছে, দিল্লিতে আছে, বিদেশে বিভিন্ন জায়গায় আছে, ঠিক আছে। এটা আমরা শিকাগোর মন্দিরটা দেখছি। এটা হচ্ছে স্বামীজির মূর্তি, এটা শিকাগোতেই আছে। এটা হিন্দুদের একটা মন্দির আছে, যেখানে নানা ফেথের লোক যেতে পারে। সেখানে স্বামী বিবেকানন্দ স্ট্যাচু অ্যাট হিন্দু টেম্পল অফ শিকাগো, আমাদের আশ্রম থেকে কাছেই। যে হোম অফ হারমনি, এটার কথা বললাম, নানা ধর্মের লোক এখানে আসতে পারে। আমি ইংলিশ, মানে একজন বিদেশি রাষ্ট্রের কথা শুনেছিলাম। এটা এই হোম অফ হারমনিতে ভদ্রমহিলা রাষ্ট্র দিকে এটাকে একটু একটু সারাপ তুলে দিচ্ছি আমি আশ্রমের থেকে। আচ্ছা, এখানে খুব সুন্দর দক্ষিণেশ্বরের ভগবানের ছবিটা দিয়েছে ডায়াগ্রামে, দেখতে পাচ্ছি। আমি তার সামনে দাঁড়িয়ে আছি মাত্র, কিন্তু খুব সুন্দর ছবি। এইটা একদম চাঁদের থেকে যে রক, আসল রক, তার ছবি কিন্তু, ঠিক আছে। মিউজিয়ামে গ্রিফিথ নাম, গ্রিফিথ ল্যাবরেটরি হলিউডে, সেখানে আমি অবশ্য কাঁচের মধ্যে রাখা আছে, কাছ থেকে মোবাইল ছবি নিয়েছিলাম, কিন্তু ঝকঝকে এসছে ছবিটা। এই যে আইসেলের সঙ্গে আমি কাঁধা দিয়ে বসে আছি, ঠিক আছে। তারপর টেলিস্কোপ, এখানে হচ্ছে বড় বড় টেলিস্কোপ আছে হলিউডে,
টেলিস্কোপের একটা দিকে দিক নির্দেশ করছে। এটা হচ্ছে পাসাডেনা, এখানেই স্বামীজি বললাম এই বিগ সিস্টারদের বাড়িতে ছিল, ঠিক আছে। এর মারি লুইসবার্গ নামে একজন আমেরিকান মহিলা স্বামীজির উপরে গবেষণা করে 6 খণ্ড বই লিখেছিলেন। হ্যাঁ, 6 খণ্ড। এবং তিনি কিন্তু একদিকে পথ নির্দেশিকা বলা যায় স্বামীজির গবেষণা। তার বইতে এই অধ্যায় বেশ বিস্তৃত দেওয়া হয়েছে। কি করে আমাদের স্বামীকে ইন্টারেস্টেড হবে আমার মনে হয়েছিল, কেন আমাদের ইন্টারেস্ট হবে? ওই স্বামী অশোকানন্দ যার কথা বলেছিলাম, তিনি তাকে এদিকে মোড় ঘুরিয়েছিলেন, দীক্ষা দিয়েছিলেন। তারপর তিনি সারা জীবন এই জন্য দায়িত্ব পান। আমেরিকার কোথায় কোথায় না ঘুরেছেন, খবরের কাগজ খুঁজেছেন, কোথায় স্বামী বিবেকানন্দের খবর আছে, আর তার থেকে 6 খণ্ড বই। এখানে স্বামীজি দাঁড়িয়ে রয়েছে, তখনকার ছবি, তখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, ওই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওই বাড়িতে স্বামীজি যে ঘরে ছিলেন সেই ঘরটাতে আমরা বসে রয়েছি, ঠিক আছে। আচ্ছা, আমি একটু আগেরটা দিলে আগেরটাতে এই যে বাঁদিকে কিন্তু আমেরিকান মহারাজ, তিনি নিজে জন্মসূত্রে আমেরিকান মহাজোয়ান্ত, খুব ভালো বেদান্ত বা স্বামীজি জীবনী পড়া আছে। হ্যাঁ, ইনি আমাদের ভালো করে পড়ে শোনালেন স্বামীজি সিস্টেমের ব্যাপারটা। এটা কিন্তু হলিউডের একটা বিখ্যাত জায়গা, ডলবি থিয়েটার, যেখানে প্রতি বছর অস্কার পুরস্কার ঘোষণা করা হয়, ঠিক আছে। তো এখানেই ঘোষণা হয়, ঠিক আছে। আচ্ছা, এটা হলিউডের আরেকটা জায়গা, বক্তৃতার ছবিটা ওখানে আছে। এটা হচ্ছে ওই সান্তা বারবারা, যার কথা বলছি, সান্তা বারবারা কমপ্লেন হেড কৃষ্ণ প্রাণা মাতাজি, তিনি সামনে দাঁড়িয়ে রয়েছেন। আচ্ছা, এটা হচ্ছে এটা হচ্ছে সান্তা বারবারা প্যাসিফিকের ধারে। আচ্ছা, একটা ছোট্ট বলে দিই ঘটনা। প্যাসিফিকের ধারে দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছি দূরে বড় বড় অয়েল রিগ, মানে হচ্ছে ওই সমুদ্র বক্ষ খোদাই করে যে অয়েল তোলা হয় তেল। তারা জিজ্ঞেস করলাম মাতাজি বলে, দেখুন হলো কি, মানে ক্যালিফোর্নিয়াতে প্রচুর তৈল সংশোধন হয়, কিন্তু দেখা গেল এর ফলে সামুদ্রিক প্রাণী অনেক মরে যাচ্ছে। অয়েল স্পিল বলে, কথা শুনেছিস জানি না, স্পিল মানে চুরি যাবে, অয়েল স্পিল। তো অয়েল স্পিলের ফলে সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে। সামুদ্রিক প্রাণী আমাদের দেশে আমরা মানুষ তো মরছে না, সামুদ্রিক প্রাণী এত কথা আমাদের কি আছে, কিন্তু ওখানকার লোকেরা সেটা পারবে না, সেই নিয়ে অ্যাজিটেশন করবে। অয়েল কোম্পানিগুলো বাধ্য হয়ে সেখানে বন্ধ করতে হবে। বন্ধ করতে গিয়ে তারা দেখছে যে তৈল সংশোধন, তৈল তোলা তো বন্ধ করলাম, কিন্তু রিগগুলো যদি নিয়ে নিই, রিগগুলো আসলে বিরাট বড় বড় মেশিন, দূর থেকে দেখতে পাচ্ছি বড় বড় জাহাজ আছে, এটার মধ্যে রিগ আছে। আমাকে বোঝাচ্ছে মাতাজি, বলছে দেখুন এই তুলে নেওয়া হয়, দেখা গেল অনেকগুলো সামুদ্রিক পোকা মাকড় মাছ তারা এই রিগকে ধরে আস্তে আস্তে নিজেদের প্রজাতি তৈরি করেছে, ওটার উপর নির্ভর হয়ে আছে। এই রিগগুলো তুলে দেওয়া মানে এরা মরে যাবে সব। সেই জন্য সিদ্ধান্ত হলো অয়েল রিগগুলোতে আর তেল তোলা হবে না, কিন্তু রিগগুলো সেখানেই থাকবে। কিরকম অভিনব চিন্তা সেটা বলছি। কোম্পানিগুলো নিশ্চয়ই তো ক্ষতি হয়েছিল, কিন্তু তারা মেনে নিতে বাধ্য হয়। এখান থেকে আরেকটু দূরে একটা দ্বীপ দেখালে, দূর থেকে দেখুন এই যে দ্বীপটা দেখছে না, এখানে অনেক প্রজাতির প্রাণী রয়েছে, মানুষ সেখানে কেউ নেই। কিন্তু আবার জিজ্ঞেস করুন মানুষ কেউ নেই, বলে না মানুষ নেই, মানুষ শুধু সেখানে যায় আবার চলে আসতে হয়, শুধু ওখানে ওয়াইল্ড ইনহ্যাবিটেড আছে, মানুষ নেই, নিয়ম এরকম করে রেখেছে সংরক্ষণ করার জন্য। এই ট্রাবুকো মোনাস্ট্রি, এখানে আমেরিকান একজন মহিলা মালভিনা হফম্যান বলে দারুণ দারুণ কিছু মূর্তি তৈরি করেছেন, ঠাকুরের ছবি এঁকেছেন, স্বামীজির মূর্তি তৈরি করেছেন, দেখা আছে দেখো, ট্রাবুকো মোনাস্ট্রি স্ট্যাচু বাই মালভিনা হফম্যান। প্রপোর্শনগুলো সুন্দর না, ভারতীয়দের প্রতি মনে হবে দেখে এত সুন্দর করে করেছেন। ট্রাবুকো মোনাস্ট্রিতে বেশ একটা সুন্দর সমাগম হলো, আমরা নিজেরাই অ্যানালাইজ করছিলাম। আমরা আসলে মহারাজরা 3 জন আছি, 4 জন আছি, 4 জন বিভিন্ন দেশ থেকে, ঠিক আছে। এটা ভারী মজার হবে, প্ল্যান করে করিনি, হয়ে গেছে। কে কে আছে? বাঁ দিকে তিনি চেক কাটা জামা, উনি কিন্তু এটা মহারাজ, উনি আমি। পরের জন আমি তো ইন্ডিয়া, তারপরে জন হচ্ছে আর্জেন্টিনা, শিবম মহারাজ, সে ভোক্তার হেড।
তারপরে হচ্ছে পোর্টোরিকো ব্রহ্মচারী, 4টে দেশের আমরা 4জন বেদান্তের নামে একসাথে হাজির হয়েছে। এই ব্রহ্মচারী সব রেকর্ডিং এর কাজটা করেছিল, এখানে রেকর্ডিং খুব ভালো হয়েছিল, এখানে মোনাস্টিক আইডিয়াল নিয়ে বলেছে। এটা হচ্ছে লাগুনা বিচের কালী মন্দির, যেটা কথা একটু উল্লেখ করলাম, মনে করছে কি লাগুনা বিচ বললাম, এবং সেখানে সাহেব রায় চালাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে লাগুনা বিচেতে ঠাকুরের একটা মূর্তি, এটা আমাদের একজন মহারাজ খুব ভালো আঁকতেন, ঠিক আছে, আমেরিকান মহারাজ খুব ভালো আঁকতেন, ছবি করতেন, স্বামী তদানন্দ জীবন, এটা তার তৈরি করা। বেদান্ত সোসাইটি অফ বার্কলে এটার কথা বলেছি, তার মণ্ডপের ছবি। একটা জিনিস খেয়াল করা, মহারাজরা ভক্তরা বেশি করে বুঝতে পারবেন, ছবিতে দেখুন এখানে ঠাকুরের অবস্থানটা, স্বামীজির অবস্থানটা মায়ের ছবিতে নিচ্ছে, তাই না? প্রচলিত অবস্থান থেকে আলাদা, ছেলেরা বুঝতে পারবে, ঠাকুরের ছবি মাঝখানে থাকে, মায়ের ছবি একদিকে, স্বামীর একদিকে। আর এখানে বেশিরভাগ জায়গাতে যীশু খ্রিস্টের ছবি পাশে থাকে। তারপরে যে সময় মায়ের ছবি মহারাজের নিচে দিতে গেলেন কেন? তা বললেন যে দেখুন, এই যে মহারাজ ইনচার্জ ছিলেন স্বামী অশোকানন্দজি, তখন কারণ এরকমই ছিল যে মায়ের ছবিটা আমরা বেশি ডিসপ্লে করবো না বাইরে। 1953-তে মায়ের 100 হয়, এবং তারপরেই মায়ের ছবি বেশি করে বাইরে প্রকাশিত হতে শুরু করে। তার আগে মায়ের ছবি পাওয়া যেত না। স্বামী অশোকানন্দজি আসলে অনেক আগে আমেরিকাতে গিয়েছিলেন, 1969-এ তিনি মারা যান, কিন্তু আমেরিকাতে গিয়েছিলেন সম্ভবত 1934। তাই জন্য তিনি এই চিন্তার বশবর্তী হয়ে মায়ের ছবি প্রথমে রাখেন, মায়ের ছবিটা পরে রাখা হয়েছে। এটাকে একটা উদাহরণ হিসেবে দেখা। আচ্ছা, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার এই লাইব্রেরি, তার বলেছি এই লাইব্রেরিতে ভেতরে একটা ছবি। এটা একটা খুব হৃদয়স্পর্শী একটা জায়গা, এটা উল্লেখ বলেছি কোনো জায়গায়। সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ আমেরিকার যেখানে যেখানে গিয়েছিলেন সবকটা জায়গার পাথর এটা সংগ্রহ করেছে, ঠিক আছে? এই পাথর সংগ্রহ করে, এগুলো সব সেই পাথর, কোনোটা হয়তো স্বামীজি সহস্র দিব্যোদ্যানে গিয়েছেন তার পাথর, কোথাও তিনি ক্যালিফোর্নিয়া গেছেন তার পাথর, এই সবকটা নিয়ে এক জায়গায় তারা সাজিয়ে রেখেছেন। সেই জায়গার পাতাগুলো তারা দিয়ে রেখেছে, উপর দিকে পাতাগুলো আছে, এখানে পাতা। আমি মনে মনে ভাবলাম আমরা ভারতবর্ষে এখন করে উঠিনি, কিন্তু এরা আমেরিকার কতটা নিষ্ঠাভাবে স্বামীজিকে নিয়ে করেছে, আর তার ঠিক ওপরেই স্বামীর মূর্তি আছে। এখানে আমরা সেই রিট্রিটটা যেটা দেখলাম, ওলেমা রিট্রিট, আমেরিকান মহারাজ, তিনি জন্মসূত্রে জার্মান, কিন্তু এই আমেরিকাতে দীর্ঘদিন আছেন। এত সুন্দর আমাদের বোঝালেন, একদম চমকে গেলাম। আসলে এরা তো ভারতবর্ষে বেশি আসেন না, সন্ন্যাসীর সময় এসেছিলেন, তারপর ওখানেই আছে। 92 বছর বয়স, দেখে তো 62 বলে মনে হয়। সত্যি সত্যি আমাদের সঙ্গে ঘুরলেন, গাড়িও চালান এখনো, সারাদিন আমাদের সঙ্গে ঘুরলেন এবং অত্যন্ত উৎসাহের সঙ্গে বোঝালেন। আচ্ছা, এটা আরেকটা জায়গা, স্ট্যাচু অফ স্বামী, যে ওলেমা, ওই ওলেমাতে বললাম যে সামনে একটা স্ট্যাচু আছে, সেই স্ট্যাচু। এখান থেকে বেরোনোর আগে আরেকটা জায়গার উল্লেখ করবো, এই ওলেমার কাছে একটা ক্যাম্প পার্সি বলে জায়গা আছে। এই ক্যাম্প পার্সিতে স্বামীজি গিয়ে ক্যাম্প করেছিলেন আমেরিকানদের নিয়ে। আর এখানে সে বিখ্যাত ঘটনা হয়েছিল, হয়তো পড়েছিস তোরা, যে ডিমের টুকরো কতগুলো ভেসে ভেসে জলের স্রোতে চলে যাচ্ছে, ঠিক আছে? এই ক্যাম্পের পাশেই এখনো সেই ক্রিক বা খালটা আছে, ঠিক আছে? তো কতগুলো লোকাল লোকেরা তারা বন্দুক দিয়ে গুলি করার চেষ্টা করে, সে কিছুতেই লাগছে না, জলের স্রোতে ভেসে যাচ্ছে, ডিমের টুকরো চট করে লাগে। তো স্বামীজি দূর থেকে দেখে হেসেছিলেন, ছেলেগুলো লেগে গিয়েছিল, তারা তো মহারাষ্ট্র বোঝে না, তো বলে ক্যান ইউ ডু দ্যাট? তো স্বামীজি বলছেন আই ক্যান ট্রাই। তো আছে আমেরিকানরা দেখে বন্ধ করেছে, তিনি বন্দুককে ভালো করে টার্গেট করে লাগালেন বন্দুকের গুলি। তো বলে আপনি বললেন কী করবেন, করা যায়? হ্যাঁ করা যায়। আমি আমার মনকে বললাম অন্য কোনো দিকে তাকাবে না, দেখো শুধু রাইফেল আর এই ডিমের খোঁজে, সারা জগতের কোনো দিকে তাকাবে না, ওনলি ওয়ান। এই কনসেন্ট্রেশন, মনকে ডিসিপ্লিন করা, কারণ কিছুই না, তুড়ি দিয়ে হয়ে যাবে, ঠিক আছে? বলেছে এটা মাইক্রোসফটের সামনে, ভেতরে যায়নি সব।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই ছাত্র, খুব উৎসাহের সঙ্গে আমাদের ঘুরিয়েছে। আমার কৃতজ্ঞতাদের ছবিটা রেখেছেন না, অরিজিৎ চ্যাটার্জি, বিদ্যামন্দির বেলুর থেকে ফার্স্ট হয়েছিল। সে একটা একদম মডার্ন গাড়ি, টেসলা গাড়ি, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত গাড়ি বোধ হয় আজকে, পুরোপুরি অটোমেটিক, নানা ফিচার, উপরে ছাদটা খুলে যাবে। এখন টেসলা গাড়ি এরকম হয়েছে যে সেটা আকৃতিটা চেঞ্জ করে একটা ট্রাকের আকৃতি দিয়ে দেবে। ওর ইচ্ছে করলে 4 করে গাড়ি লাগবে, ওর গাড়িটা খুব আধুনিক, সেটা করে আমাদের ঘোরানো। আচ্ছা, এটা গুগল করতে পারে, গুগল তো আমরা সবাই জানি তার হেডকোয়ার্টার। আচ্ছা, এটা হচ্ছে স্যান হোসে ক্যালিফোর্নিয়া অ্যাপেল ক্যাফেটেরিয়া, কথা উল্লেখ করেছেন আমাদের এই স্টুডেন্ট অর্পণ। এ খুব নাম করা ফিজিসিস্ট, কিন্তু নিজের পেটেন্ট আছে বাড়িতে, কিন্তু তারপর এসে অ্যাপল কোম্পানি জয়েন করেছিল। এখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরে কাজ করেছিল, নিজের বেশ কয়েকটা পেটেন্ট আছে, এখন অ্যাপলে কাজ করে। এখানে অরিজিৎ একদিকে আর অর্পণ একদিকে। স্টারবাকস কফি, আমেরিকাতে সবাই কফি খায়, চা সেখানে কদর নেই। কফি বড় বড় কাপ, মানে একটা কাপে আমাদের 3 জনের খাওয়া হয়। গাড়ি যখন চালাচ্ছে, গাড়িতে আমার কফি রাখার জন্য জায়গা আছে, গাড়ি চালাচ্ছে কফি খাচ্ছে। আমাদের বসে আগে কফি তো পড়ে যাবে রে বাবা, তাতে অভ্যস্ত। আটজন আসতে কফির কাপ নেই, আমরা তো অভ্যস্ত না, কফিটা খেয়ে আগে সেটা কাপটা ফেলে দিই, তেমন চলছে। আচ্ছা, এটা হচ্ছে চেনা আছে, কি হয়েছিল এটা মেটা, জানেন মেটা মানে আগে ফেসবুক নাম ছিল। এটা হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গির্জার সামনে, গির্জাটা ক্লাব নাম। এটা খুব বিখ্যাত কতগুলো মূর্তি, কিন্তু রদা নাম শুনছি, রদা হচ্ছে নাম করা পৃথিবীর সবচেয়ে নাম করা যারা স্থপতি তাদের মধ্যে একজন, মানে মূর্তি যারা তৈরি করে। রদার অনেকগুলো মূর্তি এখানে আছে, আমরা মূর্তির মাঝখানে দাঁড়িয়ে গেছি। এটা স্ট্যানফোর্ড। আচ্ছা, আমি ছুটিতে পূজা। আচ্ছা, এটা হচ্ছে চাটুটা, ভারী সুন্দর ডিজাইন আছে চাটুটার মধ্যে আমরা আছে। আচ্ছা, এটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মাঝখানে দাঁড়িয়ে আছে, পেছন দিকে লেখা আছে স্ট্যানফোর্ড দেখা যাচ্ছে, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া আছে, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ঠিক, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। আচ্ছা, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে, বলেছিলাম আমাদের বার্কলে ইউনিভার্সিটি আর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, এটা ওই বার্কলে ইউনিভার্সিটির মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, দুটো ইউনিভার্সিটি। এটাও আরও ছবি, মানে বার্কলে ইউনিভার্সিটির মধ্যে ছবি। এটা হচ্ছে, আচ্ছা, এই চার্চের কথা বলেছিলাম, স্বামীজি 8টা বক্তৃতা দিয়েছিলেন এখানে। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে কিন্তু একটা রকমের তীর্থস্থান বলতে হয়, কারণ পাশ্চাত্যে যে বেদান্তের এত প্রচার, তার বড় শুরু এখানে হয়েছিল। আচ্ছা, ওইখানে স্বামীজির চেয়ার, এটাই স্বামীজির চেয়ার, যে চেয়ারে উনি বসেছিলেন। এটা আরেকটা আশ্রম, এটার নাম হচ্ছে সাক্রামেন্টো, অতি সুন্দর আশ্রম। এই আশ্রম একটা প্রাণ দিয়ে লালন করেছেন কয়েকজন মহারাজ, তাদের একজন শ্রদ্ধেয় মহারাজ স্বামী শ্রদ্ধানন্দ তিনি ছিলেন। প্রচুর গাছপালা, এবং সবচেয়ে যেটা শুনে অবাক হতে হলো, সমস্ত কাজ ভক্তরা করেন, গাছপালা লাগানো, পরিচর্যা করা, নানা ধরনের গাছপালা। ওদের 50 নম্বর গোলাপের মাথায় বলবে, আমাদের মহারাজরা হেডমাস্টার এটা খুশি হয়ে যেত, কোথাও ফুল সেখানে দেখলাম। ঠিক আছে, আচ্ছা, আমরা এটা হচ্ছে লেক তাহো, যার কথা অনেক উচ্ছ্বসিত হয়ে বললাম। এই বরফ দেখা যাচ্ছে, এই জল তার ধারে দাঁড়িয়ে রয়েছে। এই জল তাহলে অনেকগুলো ছবি আছে, সুন্দর ছবি। এটা হোক পেছন দিকে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে, এটা এই লেকটা হচ্ছে ক্রুইজের সময় তোলা। আচ্ছা, লেকটা হওয়ার বেসেন থেকে ছবিটা তোলা হয়েছে, আমি দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা, এটা হতে এই ছবিটা আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, আমেরিকান ফ্ল্যাগটা আছে বেসেনের মধ্যে, আর পেছন দিকে বরফ দেখা যাচ্ছে। এটা হচ্ছে 14 তারিখে আমরা ফিরে এসেছি একবার। এখানে হচ্ছে গ্যাদারিং, মানে হিউস্টন শহরে বাঙালি দম্পতিরা তারা খাবার জন্য ডেকেছে, সেখানে আমরা একসঙ্গে হয়ে বেশ কিছু ভজন গান টান হয়েছে। তারা খুব যত্ন করেছিল সবাইকে। আর আমরা একটু আবেদনও করেছিলাম এই সময় যে মালদা মিশনের জন্য বাড়ি তৈরি হচ্ছে অডিটোরিয়াম দেওয়ার জন্য। তারা অনেকে ইতিবাচক দিক করেছে। মিশনে এই ভদ্রমহিলা আর এটার স্বামী, এই স্বামী কিন্তু খুব নাম করা হয়, তিনি হচ্ছেন
মানে দীর্ঘদিন ভেনেজুয়েলাতে পড়িয়েছিল, অনেক পেপার আছে, বই আছে। খুব ভদ্রলোক, সুভাষ তালুকদার আর ইনি হচ্ছেন মিসেস তালুকদার। এনারা খুব উৎসাহের সঙ্গে গান করেছেন মনে করছে মিসেস তালুকদার। আচ্ছা, এটা সেই স্পেস শাটলের মধ্যে বসে রয়েছে, মনে হচ্ছে আমি যেন প্যারাশুট পড়ে রয়েছে চতুর্দিকে এই যন্ত্রপাতিগুলো, এগুলোর মধ্যে সত্যিকারের আকাশ চাইলে এখানে বসবে। এটার আরেকটা ছবি একই স্পেস শাটলের মধ্যে। এই যে দেখা যাচ্ছে কি করে লোড করে তার একটা ছবিটা আসল, কিন্তু মানে আসল একটা রাখা আছে, আমি শুধু সামনে দাঁড়িয়ে আছে। কি করে করতো, এটা ধর বোয়িং বিমান, তার ওপরটা হচ্ছে মহাকাশে যাবে, বোয়িংটা স্পিডে যাচ্ছে, এর উপরে হালকা বিমানটা তারপর মহাকাশে উড়ে চলে যাবে স্পিডে, ঠিক আছে? বোয়িং স্পিডে যেন এগিয়ে নিয়ে গেল, তারপর ওপর থেকে লঞ্চটা লঞ্চিং ভেহিকল। এই অ্যাস্ট্রোনটের মধ্যে বিখ্যাত লোক আছেন একজন মাঝখানে, কল্পনা চাওলা, ইনি মহাকাশ উৎক্ষেপণের সময় মারা যান। আরেকজন ভারতীয় নাম সুনিতা উইলিয়ামস, তিনি ইতিমধ্যে একবার গেছেন, আরেকবারও সম্ভবত যাবেন। আমি অলরেডি বলে শুনলাম আরেকবার যাবেন। আচ্ছা, এইটাও আরেকটা জায়গা, F1 ইঞ্জিন মহাকাশের জায়গা। আচ্ছা, এটা হচ্ছে শঙ্কর জয়ন্তীতে, এটা আমাদের রামকৃষ্ণ মিশনবাদে একটা সংস্থা বললাম, পত্রিকা আশ্রম খুব যত্ন করেছিল না, শঙ্কর জয়ন্তীতে বললাম বলে ছবি দিয়েছি। আমরা সবাই তো সন্ন্যাসী শঙ্করাচার্যের দর্শনাকে সম্প্রদায় করতে চাই। এটা সেখানকার ব্রহ্মচারী আমেরিকান ঘোষণা করছে যে আমি বক্তৃতা দিয়েছি বা দিতে যাচ্ছি। আচ্ছা, এইটা একটা সুন্দর জায়গা, সুগারল্যান্ড। মানে আমি হিউস্টনে গিয়ে প্রধানত দিন সাথে বিভিন্ন সময় চম্পক সাধু, উনি ব্যবস্থা করেছিলেন যাওয়ার, তার বাড়িতে ছিলাম। তো সেই তার বাড়ির পেছন দিকে জায়গাটা বড় একটা পার্ক আছে, সেটা ঠিক আছে, সুগারল্যান্ড মেমোরিয়াল পার্ক। আমরা অবশ্য মোটামুটি বেশ কিছু বক্তৃতার সময় অর্থপত্র পেয়েছিলাম, সেটাতে আমাদের কুলিয়ে গিয়েছিল যাতায়াতের খরচটা, কিন্তু প্রথম প্ল্যানিং করা সরকার এনারা করেছিলাম, খুব কৃতজ্ঞ সেদিকে। এখানে সেই মেমোরিয়াল পার্কে আরেকটা ছবি, আমরা আর জন্য করবো, অনেকটাই সময় নিয়ে ফেলেছি। একটু কনক্লুশনে এটা বলবো যে স্বামী বিবেকানন্দ তার স্বামী শিষ্য সংবাদ বইয়ে বলেছেন, দেখা যাবে শিষ্য তাকে ডাকছে, বলছে দেখ তোরাও বেরিয়ে পড় দেশের বাইরে। বলছেন দেখো, দেশের বাইরে গেলে মানুষের দৃষ্টিভঙ্গি বড় হয়, দেখা যায় আমার অবস্থানটা কোথায় দেখা যায়। বাইরে গেলে সত্যি মনে হবে আমরা খারাপ কিছু নেই, আমরা অনেক বড়। অনেক সময় আমরা যারা থাকি না ভাবি যে আমরা পিছিয়ে, আমরা এই বাংলা শহরে, কলকাতার লোকের অনেক বেশি জানে বা দূরের দেশের লোক বেশি জানে, কিছু না। এই যে কনফিডেন্স দেখা যাওয়ার আশা করেন একটু বাইরে যেতে হবে, দৃষ্টিভঙ্গি বড় হবে। প্রথমে অসুবিধা হবে না, মালদা থেকে তখন ছেলেরা প্রথমে কলকাতা যায় বা মাদ্রাজে যায় বা ব্যাঙ্গালোরে যায়, প্রথমে শিখিয়ে থাকে। যেমন হস্টেলে প্রতি বছর হস্টেলে এসে একজন দুজন ছেলে তারা পিছিয়ে গিয়ে বাড়ি চলে যায়, তাই না? কিন্তু যারা রয়ে যায় তারা জীবনে বড় হয়। সেরকম এখান থেকেও যারা দূরে যায় সাহস করে, তারা আরো বৃহত্তর দুনিয়াকে দেখতে পারে। এরাই কিন্তু আমেরিকাতে অনেক ভারতীয়রা বড় হয়েছে এরকম, তারা পেছন দিকে বেশি না থাকলে এগিয়ে গেছে, ঠিক আছে? তো সেদিক দিয়ে তোরাও যারা আসলে ছাত্রদের জন্য বলছি, বিশেষ করে বড় কিছু স্বপ্ন দেখতে শিখবে। স্বামীজি কত প্রতিরোধ অগ্রাহ্য করে বিদেশে গেছে, তাই না? বস্তু একটা মানুষ কেউ তাকে ব্যাক করার নেই। রামকৃষ্ণ মিশন তো তখন তৈরি হয় না, তো কার চিঠি দিয়ে যাবেন সেটাই জানতেন না, আরো চিঠি দিয়ে জানিয়ে আসবেন। সেখানে গিয়ে জানলেন যে আমি ধর্মসভায় যেতে হবে, কারো চিঠি লাগবে, তাই চিঠি নিয়ে আসেন। তখন সেই প্রফেসর জন হেনরি রাইট তিনি চিঠি দিলেন, সেই বিখ্যাত চিঠি। তিনি বললেন যে দেখো, সূর্যকে জিজ্ঞেস করা যে তোমার কি অধিকার আছে আলো দেওয়ার, সেইটা যেন বিড়ম্বনা আমি সেরকম আপনার কাছে পরিচয় চাওয়া সেরকম বললেন সেই গ্রিকের অধ্যাপক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। বলছেন হি ইজ মোর লার্নেড দ্যান অল আওয়ার লার্নেড প্রফেসরস পুট টুগেদার। 30 বছরের যুবক তার সার্টিফিকেট দিচ্ছেন,
আমাদের এই দেশেতে আমেরিকার যারা লার্নেড শিক্ষিত তার চেয়ে বেশি শিক্ষিত পুট টুগেদার অতিরঞ্জন মনে হবে, কিন্তু ঘটনা তো তাই দেখা যায়। শিকাগো ধর্মসভার কথা কে জানে? যদি না স্বামীজি সেখানে বক্তৃতা করতেন, কত ধর্মসভা এরকম হয়ে গেছে তাই না? আর শুধু এইটা ধর্মসভা নয়, এটা একটা ক্যাটালিস্ট, এটা অনুঘটকের কাজ করেছে। সত্যি এটা মনে হয় সে একটা ভারতীয় ধীরে ধীরে এটা বুঝতে পারছে যে এটা যেন জগতের কাছে ভারতের যে নিজেকে মিলে ধরা, সেইটা একটা প্রথম ধাপ হয়েছিল। ইংরেজিতে একটা কথা বলে অজিয়ান স্টেবলস। অজিয়ান স্টেবল বা স্টেবল হচ্ছে অশ্বসালা। অজিয়ান স্টেবলটা গ্রিক মাইথোলজির যেখানে দীর্ঘদিন অশ্বসালাটা নোংরা হয়ে আছে, অজিয়ান স্টেবলস বলে। ক্লিনিং দ্য অজিয়ান স্টেবল মানে দীর্ঘদিনের নোংরা পরিষ্কার করা। স্বামীজি সে ওখানে গিয়ে ভারত সম্বন্ধে অনেক কুসংস্কারকে পরিষ্কার করতে হয়েছিল। ক্লিনিং দ্য অজিয়ান স্টেবলস অনেক পরিশ্রম করেছেন তিনি এবং তার পরবর্তীকালে যারা বেদান্ত প্রচার করেছিলেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, কুর্নিশ জানাই। তাদের জন্য আমাদের যাওয়াটা সহজ হয়েছে, সফল হয়েছে। আজকে এখানেই শেষ করছি। সবাইকে যারা উপস্থিত হয়েছে তাদের বিশেষ করে ধন্যবাদ জানাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণ